আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সাথে রয়েছি মোহাম্মদ জাকির হোসেন, আর তোমরা দেখছো কোচে প্রোগ্রামার। আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে নবম শ্রেণীর ডিজিটাল টেকনোলজি বইয়ের শিখন অভিজ্ঞতা 4 সমস্যার সমাধানে প্রোগ্রামিং। এই সমস্যার সমাধানে প্রোগ্রামিং এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নিয়মিত আছো তারা জানো যে আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রোগ্রামিং রিলেটেড ভিডিওগুলোই আপলোড দিয়ে থাকি, বিশেষ করে পাইথন প্রোগ্রামিং। এবং আমি দেখলাম যে নবম শ্রেণীর যে বই রয়েছে তাতেও শিক্ষার্থীদেরকে পাইথন প্রোগ্রামিং শেখানোর চেষ্টা করা হচ্ছে। তাই ভাবলাম এই পুরো চ্যাপ্টারটা নিয়েও একটা টিউটোরিয়াল দেয়া যাক। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক হাবিজাবি অনেক লেখা আছে, যেগুলো পড়লে মানে তোমরা যদি জাস্ট রিডিং করো তাহলেই তোমরা বুঝবে। যেটুকু বোঝানোর দরকার সেটুকু আমি বোঝাচ্ছি শুধুমাত্র। তো আমরা এখানে আমাদের বইয়ের 102 পৃষ্ঠায়, এখানে আমার যে পিডিএফ ফাইলটা আছে 103 পৃষ্ঠায় চলে যাই। এখানে রয়েছে মেশিন কোডের কথা, যেটুকু তোমাদেরকে বোঝানোর দরকার। মেশিন কোড আসলে কি? মূলত 0 আর 1-এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকেই মেশিন কোড বলা হয়। এখানে দেখো, বাইনারি শব্দের অর্থ হচ্ছে দ্বৈত বা 2। আর এইখানে দেখো 1 আর 2 মাত্র দুইটা সংখ্যা রয়েছে, অর্থাৎ দুইটা মাত্র সংখ্যার সমন্বয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকে তো আমরা বাইনারি বলতেই পারি, যেহেতু বাইনারির মানে হচ্ছে দ্বৈত বা 2। আর মেশিন কোড হচ্ছে যে কোডটা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস বুঝে। আর এখানে 0 বলতে বোঝাচ্ছে বিদ্যুতের উপস্থিতি নেই, আর 1 বলতে বোঝাচ্ছে বিদ্যুতের উপস্থিতি আছে। তো এরপরে উপরে যা আছে তা তোমরা রিডিং করলেই বুঝবা। আর এখানে বলছে কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা আবার 2 রকমের হতে পারে। এই 2 রকম ব্যবস্থার প্রথমটা হচ্ছে কম্পাইল, এবং এই কম্পাইল করে যে সফটওয়্যার বা তাকে বলা হচ্ছে কম্পাইলার। এই কম্পাইলার কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে তুমি ধরো পাইথন প্রোগ্রামিং ভাষায় কিছু লিখলে, প্রোগ্রামিং ভাষা, সেটা থেকে কম্পাইলার মেশিন কোডে নিয়ে যায় সরাসরি। ধরো তুমি 10 লাইনের একটা প্রোগ্রামিং লিখলে, সেই 10 লাইনকে একবারে মেশিন কোডে রূপান্তর করা হচ্ছে কম্পাইলার। আর সেই 10 কোডের মধ্যে যদি একটা কোডে ভুল থাকে, এক লাইন কোডে যদি ভুল থাকে, তাহলে পরে সে কোনো লাইনকেই মেশিন কোডে রূপান্তর করে না। আর পরের দ্বিতীয় যে ব্যবস্থা আছে সেটাকে বলা হচ্ছে ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট করে যে সফটওয়্যার তাকে বলা হয় ইন্টারপ্রেটার। এই ইন্টারপ্রেটের কাজ হচ্ছে, ধরো তুমি 10 লাইন প্রোগ্রামিং কোড লিখলে, তখন ইন্টারপ্রেটার কি করবে, এক এক লাইন করে মেশিন কোডে রূপান্তর করবে। সেটা কেমন, ধরো প্রথম লাইন নিল, সেটাকে ইন্টারপ্রেটার প্রথম লাইন প্রোগ্রামিং ভাষার কোড নিল, তারপর সেটাকে ইন্টারপ্রেটার মেশিন কোডে রূপান্তর করলো। তারপরে আবার ঘুরে যে আবার দ্বিতীয় লাইন নিল, দ্বিতীয় লাইন নিয়ে সেটাকে মেশিন কোডে রূপান্তর করে আবার তৃতীয় কোড নিল। এইভাবে করতে থাকে কাজটা। আর যে লাইনে ভুল আছে সেই লাইনে যে আটকে যায়। আর কম্পাইলার কি করে, কম্পাইলার যে কোনো এক লাইনে ভুল থাকলে পরে কোনো কাজই করে না, কোনোটাকেই মেশিন কোডে রূপান্তর করে না। আর ইন্টারপ্রেটার শুধুমাত্র যে লাইনটাতে ভুল আছে সেই লাইনটাকে মেশিন কোডে রূপান্তরিত করে না। এই হচ্ছে মূল টপিক। এরপরে আমাদের বইতে এখানে বলা হয়েছে প্রোগ্রামিং ভাষার বিবরণ, মানে কোনটা কম্পাইলার আর কোনটা ইন্টারপ্রেটার সেটা বোঝার ব্যবস্থা বলছে। তো আমরা এটা করি। সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব সব একসাথে রূপান্তরিত হবে। তাহলে আমরা জানি যে সব যদি একসাথে রূপান্তরিত হয় সেটা হচ্ছে কম্পাইলার। আর এখানে দ্বিতীয় অপশনে বলছে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব এক একটি করে রূপান্তরিত হবে, এক একটি করে রূপান্তরিত হয় ইন্টারপ্রেটার। ঠিক আছে, এইখানে তারপরে প্রথমটা এইখানে টিক চিহ্ন দেব, দ্বিতীয়টা এখানে। এবার আমাদেরকে পাইথন প্রোগ্রামিং, এই যে পাইথনের যাত্রা শুরু, এখানে যেহেতু আমাদেরকে সবার প্রথমে যেহেতু আমরা পাইথন প্রোগ্রামিং শিখবো, তার জন্য প্রোগ্রামিং এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে আমাদের হাতে থাকা ডিজিটাল ডিভাইসে। সেটা মোবাইল ফোন হইতে পারে, কম্পিউটার হইতে পারে। তো আমাদের কম্পিউটারে আমরা কিভাবে কোডিং এনভায়রনমেন্ট সেট আপ দেবো সেটা এখানে দেখাই দেওয়া হয়েছে আমাদের বইতে লাইন বাই লাইন খুব সুন্দরভাবে। তো যাদের কম্পিউটার আছে তারা চাইলে পরে এইটা যা যা বলছে সেসব, যেসব লাইন যেসব যা বলছে সেটা অনুসরণ করে, বইতে যেভাবে বলছে সেইভাবে অনুসরণ করে তোমরা এনভায়রনমেন্ট সেট আপ দিতে পারো। তো এখন আমি তোমাদেরকে দেখাই দেবো যে তোমরা কিভাবে মোবাইলে এনভায়রনমেন্ট সেট আপ দেবে।
তো চলো মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক। এবার আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে তোমাদের কোডিং এনভায়রনমেন্ট সেট আপ করবা বা কিভাবে পাইথন প্রোগ্রামিং রান করাবা। তো প্রথম এখানে আমি দুইটা উপায় দেখাবো। প্রথম উপায়টা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে। এই উপায়টা যাদের ফোন খুবই দুর্বল তাদের জন্য, এবং এই উপায়টাতে তোমাকে অনলাইন থাকতে হবে বা তোমার ইন্টারনেট কানেকশন সবসময় চালু থাকতে হবে। তো চলো প্রথম নিয়মটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা গুগলে আসবো। গুগলে আসার পর আমরা লিখব রেল্প লিট, REPLIT, তারপর সার্চ বাটনে ক্লিক করে দেব। এরপর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আমরা এইখান থেকে কি করব, এই যে সাইন আপ ফর ফ্রি এইখানে ক্লিক করে দেব। এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসলো। এর মধ্যে থেকে আমরা গুগলকে সিলেক্ট করে নেব কোনো প্রকার ভেজাল ছাড়াই লগ ইন করার জন্য। তো আমরা গুগলে ক্লিক করলাম। এরপরে আমরা আমাদের পছন্দ মতো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব। ঠিক আছে, এই যে আমাদের হোম স্ক্রিনে আমাদেরকে নিয়ে চলে আসলো। এইখান থেকে আমরা কি করব, আমাদের এই যে ক্রিয়েট রেল এইটাই ক্লিক করব। ক্লিক করলে পরে আমাদেরকে সার্চ করতে বলবে। তো আমরা এখানে সার্চ করব পাইথন। এইখানে এই যে পাইথন ক্লিক করব। তো পাইথনে ক্লিক করার পর আমরা এই যে নিচে প্লাসের সাইনে রয়েছে ক্রিয়েট রেল, পাইথন সিলেক্ট করে নিছি, এইখানে ক্লিক করে দেব। ওকে, তো এইখানে আমাদের ফাইলের নামটা তারা তাদের নিজস্ব ইচ্ছা মতো দিয়ে দেবে। আমরা এই ফাইলে ক্লিক করে আমাদের ফাইলের ডিফল্ট নেমটা আমাদের মনের মতো করে নিলাম। আমি এখানে পাইথনই দিয়ে রাখলাম, পাইথন 3 দিলাম, যেহেতু আমাদের বইতে পাইথন 3 শেখানো হচ্ছে। আমরা পাইথন 3 দিয়ে এটাকে সেভ করে ফেলবো। তো সেভ করার জন্য আমরা চলে গেলাম ব্যাকে। এই তো আমাদের পাইথন 3 রিনেম হয়ে গেল। এরপরে আমরা এটা কাজ করে কিনা সেটা দেখানোর জন্য একটা কোড লিখে তোমাদেরকে দেখাবো। এইখানে এই যে 1 লেখা, এর পাশে ক্লিক করলে আমাদের কিবোর্ড চলে আসবে। তো আমি একটা কোড লিখে তোমাদেরকে দেখাই যে জিনিসটা কাজ করে কিনা। এইখানে আমরা কোডটা লিখলাম। এরপর এই নিচের দিকে দেখবো একটা রান বাটন আছে। এই রান বাটনে ক্লিক করলে পরে আমাদের কোডটা রান হয়ে যাবে। এই যে আমি আই লাভ বাংলাদেশ লিখছিলাম, সে আই লাভ বাংলাদেশ কিন্তু শো করছে। আবার আমি যখন ব্যাক বাটনে চলে যাব, আবার যখন আমি বাম দিকে স্লাইড করব তখন আমি আবার কোড এডিটরে ফেরত যেতে পারবো। এই যে আবার যখন আমি ডান দিকে স্লাইড করব কিবোর্ড সরাই দিয়ে, তখন আমি আমার আউটপুট দেখতে পারবো, খুব আরামসেই কাজটা করতে পারবো। এরপরে আমি চলে যাব আমাদের দ্বিতীয় উপায়ে। চলো দ্বিতীয় উপায়টা দেখে নিই। আমাদের দ্বিতীয় উপায়টা হচ্ছে পাইড্রয়েড 3 নামের এই অ্যাপ্লিকেশনটি, যেটা দিয়ে আমরা মোবাইলে পাইথন প্রোগ্রামিং রান করাইতে পারবো। তো চলো এই অ্যাপটা কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই। আর এই অ্যাপটা তারাই ব্যবহার করতে পারবা যাদের ফোন একটু শক্তিশালী। তো এখানে আমাদের প্রথমে বেশ কিছু প্রশ্ন করবে, তো আমরা এসব পড়া না পড়া সমান কথা, আমরা কন্টিনিউ দিয়ে যাব। আমরা এগুলো দিয়ে দিলাম। এরপরে ডাটা অন রাখবা এই সময়। তো এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে বলবে, কিন্তু আমরা নিব না। এখানে কন্টিনিউ করে আমরা এখানে যে ক্রস সাইন আছে এই যে এই বরাবর, এই ক্রস সাইন দিয়ে এই করে দেব। কিন্তু দেখো এই যে আমাদের যে প্রোগ্রামিংয়ের যে এনভায়রনমেন্ট ছিল সেটা কিন্তু চলে আসলো। এখানেও আমরা একটা জিনিস রান করে তোমাদেরকে দেখাই।
এরপরে আমাদের এই পাশে যে এই যে হলুদ রঙের বাটন, এই বাটনে ক্লিক করলে আমরা চালাইতে পারবো। এখানে এই যে ছোট করে আমাদের আউটপুট আসছে। তো এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি মূলত পুরো ভিডিওটা দেখাবো, তাই এই অ্যাপ্লিকেশনে কিভাবে কি কাজ করতে হয় সেটা তোমাদেরকে আগেই একটু ভালোভাবে দেখাই দিই। এই যে জাকারিয়া লেখাটা, এটাকে আমরা খুব ছোট, চোখে দেখা যাচ্ছে না, এটাকে আমরা বড় করব। এর জন্য আমরা প্রথমে এখানে থ্রি ডটে ক্লিক করে প্রিফারেন্সে চলে যাব এবং এইখান থেকে আমাদের যে ফন্ট সাইজ ছিল সেটা আমরা বড় করে 16 করে নিলাম, বা আরও একটু বড় করে আমরা 20 পিটি করে নিলাম। এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ডে এই দেখো, লেখাটা কিন্তু বড় হয়ে গেল। এবং আমাদের যে টেক্সট এডিটর, এই যে এই লেখাগুলো, এইগুলোও কিন্তু খুবই বড় না, খুবই ছোট দেখা যাচ্ছে। তো এটাকে আমরা বড় করবো। এর জন্য আমরা সেটিংসে যাব, সেটিংসে যে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যে আমাদের ফন্ট সাইজটাকে বড় করে 18 কিংবা 20 এরকম, তো আমি এটা 20 করে নিলাম। তারপরে আমাদের যে এডিটর থিম যেটা ছিল, এটা ডার্ক করে রাখছে, এটাকে আমরা লাইট করে দিব এবং এইখানেও লাইট করা আছে। আর আমাদের যে ফন্ট আছে, এটা যার যার পছন্দ মতো, আমি শেরিফ পছন্দ করি, শেরিফ দিয়ে দিলাম। এবং আমাদের যে এডিটর আছে, এই এডিটরে আমি যেহেতু এক্সটার্নাল কিবোর্ড ইউজ করতেছি, তাই আমি বাটন লিস্ট থেকে সবগুলো মুছে দিচ্ছি। কিন্তু তোমরা যারা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করবা না, তাদের এটা রাখবা, তাদের জন্য এটা খুব প্রয়োজন। তো আমি এটা থেকে বেরোলাম, এই যে আমার কিন্তু সব কিছু একেবারে লাইটার হয়ে গেল। তো এবার চলো আমরা আমাদের বইতে ফেরত যাই। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমাদের বইতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আউটপুট। তো আউটপুটটা আমাদের বইতে ধাপ সাথে রাখা হয়েছে, আমরা বেশ কিছু জিনিস স্কিপ করতেছি, ওগুলো তোমরা পড়লেই বুঝবা। আর যেগুলো বোঝানোর দরকার শুধুমাত্র সেগুলোই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো আউটপুট জিনিসটা কি, এটা আসলে আমাদের বইতে অন্যান্য বিষয়গুলো দেখলাম সুন্দরভাবে বলা হয়েছে, কিন্তু আউটপুট নিয়ে কোনো বিস্তারিত আলোচনা নেই। সেটা আমি আমার মতো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমরা আমাদের গুগল যে .com আছে, গুগলে কোনো কিছু যখন সার্চ করি, তখন আমরা কি আমরা কি আশা করি? যখন আমি গুগলে কোনো কিছু সার্চ করলাম, ধরো আমি এখন জানতে চাচ্ছি, আমরা যেহেতু পাইথন প্রোগ্রামিং শিখতেছি, পাইথন সম্পর্কে জানতে চাচ্ছি, তো আমি গুগলে যখন পাইথন এখানে সার্চ করব, তখন আমার আশা থাকবে যে গুগল আমাকে পাইথন সম্পর্কে জানাবে। অর্থাৎ আমি গুগলের কাছ থেকে একটা আউটপুট চাচ্ছি, কারণ আমি চাচ্ছি যে গুগল আমাকে একটা, আমি গুগলের কাছে প্রথমে ইনপুট দিলাম পাইথন, এবং আমাকে আউটপুট হিসেবে গুগল কিছু দেবে। আর ঠিক এইভাবে আমরা যতগুলো সফটওয়্যার ইউজ করি, ওয়েবসাইট ইউজ করি, সবগুলোর কাছ থেকে আমরা ভাবি যে ওই সফটওয়্যারটা বা ওয়েবসাইটটা আমার জন্য কিছু করবে, এই আমার জন্য কিছু করবে, এই চাওয়াটাই হচ্ছে আউটপুট। আর সে যদি আমাকে কিছু করলো আমার জন্য, যেমন গুগলে যে আমার জন্য এখন আমি ইন্টারে যদি চাপ দিই, আমাকে এই যে পাইথন ORG-তে নিয়ে গেল, তার মানে গুগল আমার জন্য আমাকে একটা আউটপুট দিল। ঠিক সেরকমভাবে প্রোগ্রামিংয়েও আউটপুট খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ তুমি যদি হাজার হাজার লাইন কোড লিখো এবং সেটা থেকে আউটপুট না নিতে পারো, তাহলে তোমার সেই প্রোগ্রামের কোনো মূল্য থাকলো না। বা আরেকটু ভালোভাবে বুঝতে চাইলে কিন্তু আমরা ক্যালকুলেটরের কথাও বলতে পারি। সেই জিনিসটা কেমন, যে আমরা ক্যালকুলেটরে যখন দুইটা সংখ্যা যোগ দিই, ধরো আমি 55 যোগ দিব তার সাথে 66, তখন আমি যোগ দিব, তখন আমি যখন সমান সমান বাটনে ক্লিক করব, তখন আমি আশা করব যে ক্যালকুলেটরটা আমাকে এই যে অ্যান্সার লেখা এখানে আউটপুট দেখাবে, তাই না? তার মানে আমি ক্যালকুলেটরের কাছ থেকে আউটপুট চাচ্ছি। এই যে আমি সমান বাটনে ক্লিক করার মধ্যেই সাথে সাথে আমাকে 121 ক্যালকুলেটরটা দেখায় দিল, এর মানে ক্যালকুলেটর আমাকে আউটপুট দিল। তো আউটপুটের ম্যাটারটা আসলে এরকম। এখন আমরা শিখবো যে আমরা কিভাবে পাইথনের কাছ থেকে কোনো একটা টেক্সট আউটপুট হিসেবে নিব। এখানে আমরা এবার হাজির হয়ে গেছি আমাদের কোড এডিটর, সেটা হচ্ছে PyDroid 3, যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমি দেখাইছি, সেই কোড এডিটরটাতে। এখন আমরা শিখবো কিভাবে আমরা পাইথনের কাছ থেকে আউটপুট নেব। আমরা যদি পাইথনের কাছ থেকে আউটপুট নিতে চাই, তাহলে আমাদেরকে একটা বিশেষ কিওয়ার্ড ইউজ করতে হয়। সেই কিওয়ার্ডটা হচ্ছে প্রিন্ট। এখানে কিন্তু সবগুলোই ছোট হাতের হবে, PRINT, প্রিন্ট। আচ্ছা, এই যে আমি প্রিন্ট নিলাম, প্রিন্ট নেওয়ার পর আমাকে
দুইটা অটোমেটিক আমরা দুইটা ইফ নিয়ে নেব, একটা ব্যারিকেড নিয়ে নেব, ব্র্যাকেট নেব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, আবার শুরু করব। এরপরে আমরা এর মধ্যে একটা কোটেশন দেব, সিঙ্গেল কোটেশন যাকে বল, এটা নিলাম। এরপর আমরা এর মধ্যে যে টেক্সটটি দেব, যে লিখাই দেব, সেটা রান হবে। সেটা যদি আমি গরুর রচনাও লিখি, একটা বাক্য লিখি, অথবা একটা শুধুমাত্র অক্ষর লিখি, তাও আমাকে আউটপুট দিবে। তো আমি এখানে লিখলাম, ধরো আমাদের বইতে বলছে হ্যালো ওয়ার্ল্ড লিখতে, তো আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আমি রান করাবো। রান করানোর জন্য আমাদেরকে এই যে নিচের ডান দিকে যে হলুদ বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। এই যে আমাদের আউটপুট হ্যালো ওয়ার্ল্ড, এটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক একইভাবে আমি এর মধ্যে আস্ত গরুর রচনা লিখলে পরেও জিনিসটা আমাকে শো করবে। আবার আমি যদি এর মধ্যে বাংলা কিংবা গুগল সাপোর্টেড যে 68টা ভাষা আছে, সেই 68টা ভাষার মধ্যে যত যে কোনো ভাষায় যদি এই দুইটা কোটেশনের মধ্যে লিখি, সেটা আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে। তো এখানে আমরা সিঙ্গেল কোটেশন অর্থাৎ এই চিহ্নটা ইউজ করছি, এই চিহ্নটা ইউজ না করে আমরা চাইলে কিন্তু এখানে ডবল কোটেশন ইউজ করতে পারতাম, এবং এই চিহ্নটা ডবল কোটেশন, এটা আমরা ইউজ করতে পারতাম। তো আমরা এর মধ্যে ধরো আমি আমার নামটা লিখি, এভাবে যদি লিখতাম তাও কিন্তু আমাদেরকে এরা আউটপুট দেখাতো। এবং আমি সাধারণত ডবল কোটেশনই ইউজ করি, যদিও আমাদের বইতে শুধুমাত্র একটা সিঙ্গেল কোটেশনের উদাহরণ দেওয়া আছে, কিন্তু আমরা আসলে দুইটাই ইউজ করতে পারবো। তো চলো, এবার আমরা আউটপুটটা কিন্তু বুঝে ফেলছি। এরপরে আমাদের বইতে যে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। এখানে তোমাদেরকে ভ্যারিয়েবল বোঝানোর জন্য আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে রাখছিলাম আগে থেকেই। তো আবারও সেই প্রেজেন্টেশনটা আমরা নিয়ে আসলাম। এখানে আমরা দ্য কনসেপ্ট অফ ভ্যারিয়েবল প্রথমে বুঝে নিই। এখানে ভ্যারিয়েবল বলতে বোঝাচ্ছে যা পরিবর্তন হতে পারে। ভ্যারিয়েবল শব্দটির বাংলা মানে হচ্ছে পরিবর্তনশীল, আর ভ্যারিয়েবল বলতে বোঝাচ্ছে এমন কিছু যা পরিবর্তন হতে পারে। এখন আমরা পরের স্লাইডে চলে যাই, এবং আমরা এই ভ্যারিয়েবল কেন ব্যবহার করব? আমরা এই ভ্যারিয়েবল ব্যবহার করব কারণ আমাদেরকে ডাটা স্টোর করতে হবে। ডাটা বা তথ্য আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। যেমন ধরো আমরা একটা ফাইলের কথা চিন্তা করি, যেমন ধরো আমাদের অফিসের নানা ফাইল থাকে, বা আমাদের একটা খাতাকে ধরতে পারি। ধরো আমাদের গণিতের নোটটাকে আমরা নিই। গণিতের নোট আমরা কেন ইউজ করি? আমরা প্রত্যেকটা এক একটা নিয়মের অঙ্ক খুব সুন্দরভাবে সেটা করি, সেটার মাঝখানে আমরা কমেন্টও করে রাখি যে এটা 3 নং থেকে পেয়েছি, এটা 2 নং থেকে পেয়েছি, এরকম কমেন্টও করি। মানে আমরা ওই খাতাটার মধ্যে আমাদের গণিতের যত ডাটা আছে সব রেখে দিই। ঠিক সেরকম আমরা ভ্যারিয়েবলের মধ্যেও বিভিন্ন রকমের ডাটা রাখতে পারবো। বা আমাদের বইতে এই ভ্যারিয়েবলটাকে বলা হয়েছে একটা বাক্সের মতো। বিভিন্ন ধরনের জিনিস যেমন বাক্সে রাখা যায়, সেরকম বিভিন্ন ধরনের তথ্য রাখা যায় ভ্যারিয়েবলের মধ্যে। তো আমরা ভ্যারিয়েবল ব্যবহার করব ডাটা রাখার জন্য। এর পরের স্লাইডে বলছে আমরা যদি একটা ভ্যারিয়েবল লিখতে চাই, তাহলে পরে আমাদের 3টা জিনিসের প্রয়োজন হবে। সে 3টা জিনিস কি? সে 3টা জিনিস হচ্ছে এক ভ্যারিয়েবলের একটা নাম, একটা ইকুয়াল সাইন, আর একটা ভ্যালু। তো আমরা এখন আমাদের যে কোড এডিটরে চলে যাই, তাতে একটা ভ্যারিয়েবল লিখি। চলো, তো আমরা ভ্যারিয়েবল লেখার জন্য আমাদের কোড এডিটরে চলে যাব এখন। তো আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। এই যে আমাদের কোড এডিটরে আমরা চলে আসলাম। এরপরে আমরা একটা ভ্যারিয়েবল লিখব। ধরো আমি আমার নামের একটা ভ্যারিয়েবল লিখব। সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি লিখব? ধরো আমার নাম রাখবো আমি ভ্যারিয়েবলটার মধ্যে, তাই আমি ভ্যারিয়েবলটার নাম দিতে হবে। মানে আমরা যদি ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাই, তাহলে পরে প্রথমে আমাদের কী করতে হবে? একটা নাম ব্যবহার করতে হবে। 3টা ধাপের কথা বলছিলাম আমি। 3টা ধাপের প্রথমটা হচ্ছে ভ্যারিয়েবলটার একটা নাম দিতে হবে। ভ্যারিয়েবলটার প্রথম যেহেতু আমাদের ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবলটার নাম দিলাম নেম, এবং নেমের পরে আমাদেরকে ভ্যারিয়েবল লিখতে হলো। দ্বিতীয় ধাপ ছিল একটা ইকুয়াল সাইন দিতে হবে, তারপর একটা ভ্যালু দিতে হবে। তো আমরা ভ্যালু দিই, আমরা একটা 2টা কোটেশন নিয়ে নিই। কোটেশনের মধ্যে ভ্যালু দিলাম, ধরো আমার নামটাই দিয়ে দিলাম।
জাকারিয়া। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ভ্যালু তৈরি করে ফেললাম। এখানে তোমাদেরকে এখানে কেন আমি এই যে কোটেশন দিলাম, এটা আমরা যখন ডাটা টাইপ বুঝাবো তখন সেটা তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমি এই ভ্যারিয়েবলটার আউটপুট নেব। আউটপুট নিতে হলে আমাকে প্রিন্ট লিখতে হবে। প্রিন্ট কিওয়ার্ডটা লেখার পর আমরা যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছিলাম, ভ্যারিয়েবলটার নাম কি ছিল বলতো? ভ্যারিয়েবলটার নাম ছিল নেম। এইখানে আমাকে এই যে নেম লিখছি, এই নেমটা আমাকে দিয়ে দিতে হবে এই বরাবর। এখানে আমি ভিতরে লিখলাম নেম। এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখো এখানে কিন্তু জাকারিয়া খুব ভালোভাবে শো করতেছে। আবার আমি যদি এইটার নাম পরিবর্তন করি, এখন আমাদের ভ্যারিয়েবলের নাম ধরো ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, তার মানে এটাকে আমি যখন তখন পরিবর্তন করতে চাই। এবার আমি ধরো এখানে আমার নেম, আবারও সেই একই নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এবং সেটার ইকুয়াল সাইন দিয়ে এবার ধরো আমার নাম দিলাম, আমি আমার ডাক নামটা ইউজ করলাম, তো রবিন লিখলাম। এইবার যদি আমরা প্রোগ্রামটা রান করাই তাহলে কিন্তু জাকারিয়া না দেখায় রবিন দেখাবে। এর কারণ কি হয়েছে, প্রথম লাইনে আমি নেম, দেখো এই নেম এবং এই যে নেম, এই দুইটা নেমের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, হুবহু বানান টানান অক্ষরের সাইজ সব এক। এবং এই দুইটার মধ্যে প্রথমটায় এটার মধ্যে ভ্যালু দিয়েছিলাম জাকারিয়া এবং পরেরটার মধ্যে ভ্যালু দিয়েছিলাম আমি রবিন। এখানে কেন রবিন দেখাবো, কারণ আমি রবিন নামের মানে রবিন এই যে দ্বিতীয় লাইনে আমি যে নেম ভ্যারিয়েবলটা লিখছি, এটা এই প্রথম লাইনের নেম ভ্যারিয়েবলটাকে আপডেট করে দিয়েছে। ঠিক আছে, এর জন্য এটাকে রবিন দেখাচ্ছে। আচ্ছা, আমরা দেখে আসি যে আমাদের বইতে পরে কি আছে, তারপর আমরা কোড এডিটরে সেগুলো প্র্যাকটিস করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের বইতে ভ্যারিয়েবলের নামকরণ কিভাবে করতে হয় সে জিনিসটা দেখাইছে। এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিই। ধরো এইবার যদি আমি এই যে দ্বিতীয়বার যে নেম লিখছিলাম এইটার এনটা যদি বড় হাতের করে দিই তাহলে কিন্তু দেখো আমাদেরকে জাকারিয়া শো করবে, কারণ এটা হচ্ছে ও আমার ডাটা ওয়ান রয়েছে, তো এখানে অ্যাড শো করতেছে, কোনো ব্যাপার না, কিছুক্ষণের মধ্যে অ্যাডটা বন্ধ হয়ে যাবে। তো আমরা অ্যাড শেষে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ এই যে নেম আর এই নেম কিন্তু একটাই, ঠিক আছে, একইভাবে লেখা হয়েছে। আর এই যে নেম এটার কিন্তু প্রথম অক্ষরটা আপার কেস বা বড় হাতে দেওয়া হয়েছে। আর পাইথন কিন্তু একটা কেস সেন্সিটিভ ভাষা, মানে ছোট হাতের বড় হাতের এই জিনিসটা পাইথন খুব মাইন্ড করে। তুমি ছোট হাতের দিলে পরে একরকম ভাববে, বড় হাতের দিলে আরেক রকম ভাববে। ঠিক সেরকম ভাবে ভ্যারিয়েবলের নামকরণ করার আরও বেশ কিছু নিয়ম আছে। ধরো আমরা তো এখানে নাম হিসেবে একটা একটা মাত্র ওয়ার্ড ইউজ করছি, আমরা ধরো 2-3টা ওয়ার্ড ইউজ করতে চাই, তখন আমাদেরকে একটু ভিন্নভাবে লিখতে হবে। এই ভিন্নভাবে ধরো আমি লিখতে চাচ্ছি যে ফার্স্ট নেম, আমাদের ধরো ফার্স্ট নেম সেকেন্ড নেম এইরকমভাবে আমরা অনেক সময় ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় দেখে রাখি। তো আমি প্রথমে ফার্স্ট নেম লিখলাম। আমরা যদি এইভাবে ঢালাই লিখে যাই ফার্স্ট নেম, এটা কিন্তু পড়তে অসুবিধা হবে, তাই না? কারণ এটা আমরা ফার্স্ট নেম লিখছি না কি লিখছি এই জিনিসটা বুঝতে আমাদের কষ্ট হবে। এখানে আমরা ভ্যারিয়েবলটার নাম সুন্দরভাবে লিখতে পারি, এই যে ফার্স্ট এবং নেম এর মাঝখানে আমরা একটা আন্ডারস্কোর মানে এই সাইনটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট নেম পড়তে খুব সুবিধা হচ্ছে। দুঃখিত, আমার হাতটা আসলে ঠিক থাকে না, কখন যে কি হয়ে যায়। এখানে আমি লিখে ফেললাম। কিন্তু এই আরো ভাবে আমি সুন্দরভাবে এটাও লিখতে পারি, আবার আমি এইভাবেও লিখতে পারি যে ফার্স্ট লাস্ট নেম লিখলাম, ধরো এইভাবে লাস্ট, এই পাশে যে এই নেমটা বড় হাতের লিখে দিলাম, তাহলে এইভাবেও যদি লিখি তাও কিন্তু পড়তে সুবিধা হচ্ছে। এবং ভ্যারিয়েবলটার নাম আমরা এমনভাবে দেব যেন সেই নামটা আমাদের মনে থাকে এবং সেই নাম ভ্যারিয়েবলের নাম দেখেই যেন আমরা বুঝতে পারি যে ওই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি ধরনের ডেটা রাখছি বা তথ্য রাখছি। ধরো এই নামটা দিচ্ছি, এই ভ্যারিয়েবলটার নামটা দিচ্ছি আমি ফার্স্ট নেম, এইটার মধ্যে আমি আমার ফার্স্ট নেমকে রাখছি জাকারি এবং দ্বিতীয় যে ভ্যারিয়েবলটা তৈরি করছি
সেটার নাম দিছি আমি লাস্ট নেম, এবং লাস্ট নেমের মধ্যে যে ভ্যারিয়েবলটা আমি রাখছি সেটা হচ্ছে হোসেন, যেটা হচ্ছে আমার নামের শেষ অংশ বা লাস্ট নেম। ঠিক এভাবেই আমরা পুরো জিনিসটাকে করে থাকবো। এছাড়াও আমাদের বেশ কিছু ভুল নিয়ম আছে, আমাদের বইতে দেখানো হয়েছে, তো আমরা বইতে ফেরত যাই। এই যে আমাদের বই, এখানে যে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ এবং ভুল নামকরণ দেওয়া হয়েছে। এখানে দেখছো ভ্যারিয়েবলের সঠিক নামকরণ কি, আমরা কিন্তু ভ্যারিয়েবলের নামের শুরুতেই 1 2 3 4 এইসব ইউজ করতে পারবো না, এই যে এইভাবে লিখছে। আবার ভ্যারিয়েবলের ভুল নামকরণ দেখানো হয়েছে। এইখানে দেখো, এখানে একটা এক্সক্লেমেশনের যে একটা চিহ্ন আছে আমাদের, এই চিহ্নটাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো না ভ্যারিয়েবলের নামে। এছাড়াও আমরা এই যে এই ধরনের যে চিহ্ন আছে এগুলো ভ্যারিয়েবলের নামে চেঞ্জ করতে পারবো না। আবার অ্যাট দ্য রেট অফ যে সাইন আছে এটাকেও আমরা ইউজ করতে পারবো না আমাদের ভ্যারিয়েবলের নাম অনুসারে। এখানে কি কি ইউজ করতে পারবো আর কি কি ইউজ করতে পারবো না খুব ভালোভাবে দেওয়া আছে, এটা পড়ে মুখস্থ করে ফেলতে হবে, তাহলে তোমরা জিনিসটা মনে রাখবে এবং প্রোগ্রামিং করার সময় ভুল যাবে না। ঠিক আছে, তো এখানে আমাদেরকে একটা ছক দিয়েছে, ছকটা আমি একটু পূরণ করে দিই তোমাদের। এখানে ভ্যারিয়েবলের নাম সঠিক না ভুল, এখানে বিডি ক্যাপ 1 টাল, ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে তোমরা প্লাস দিবা, অর্থাৎ সঠিক চিহ্ন দিবা। এখানে 8 ক্লাস সেকশন, এখানে দেখো শুরুতে 8 ব্যবহার করছে, এটা ভুল, এটাকে আমরা ভুল দেব। এরপর বলছে D1 অর্থাৎ ডিজিটাল বোঝানোর চেষ্টা করছে, এখানে দেখো ডিজিটাল না লিখে এখানে ডির পর 1 দিচ্ছে, যদিও এটা এরকম ভাবে লিখছে তাও কিন্তু এটা ঠিক আছে, এটাও সঠিক হিসেবে আমরা চিহ্নিত করব। এরপরে দেখো চট্টগ্রামে দেখো এখানে অ্যাট দ্য রেট অফ সাইন ইউজ করছে, এটা আসলে ভুল আছে, এটা ভুল। এরপরে এই যে টাইগার লিখতে চাইছিল মানে বোঝানোর সুবিধার্থে, এটাও সঠিক আছে। এখানে রোবোটিক্স লার্নিং, এখানে দেখছো মাঝখানে স্পেস দিচ্ছে, আমরা যদি যে আমরা ভ্যারিয়েবলের নামের কোনো স্পেস দিতে পারবো না, তো এটা ভুল আছে। এরপরে আমাদেরকে ভ্যারিয়েবল কিভাবে আউটপুট নিতে হয় ভ্যারিয়েবলের কাছ থেকে, সেই জিনিসটা এরা শিখাইছে। তো আমরা সেদিকে যাব না, আমরা সরাসরি শিখছি যে ভ্যারিয়েবল কিভাবে আউটপুট হিসেবে দেব। এখানে দেখো যে কাউন্ট ভ্যারিয়েবল নিচ্ছে, কাউন্ট ভ্যারিয়েবল ভ্যালু দিছে 5, এবং ভ্যারিয়েবলের আউটপুট নিতে হলে প্রথমে প্রিন্ট কিওয়ার্ডটা লিখবো, তার ভিতরে আমরা কাউন্ট নামে শুধু ভ্যারিয়েবলটার নাম লিখে দেব, তাহলে ভ্যারিয়েবলকে আমরা আউটপুট হিসেবে নিতে পারি। এটা তোমাদেরকে আমি আগেই দেখাইছি। আচ্ছা, এই যে বিভিন্নভাবে প্র্যাকটিস করার এই দিচ্ছে, তো আমরা এইভাবে প্র্যাকটিস করব। এবার কথা বলা হয়েছে ডেটা টাইপ নিয়ে। তো পাইথনে বিভিন্ন প্রকারের ডাটা আছে, তার মধ্যে আমাদেরকে এখানে 4 ধরনের অর্থাৎ 4 ধরনের ডেটা টাইপ নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা 4 ধরনের প্রত্যেকটা প্রথমে বলি। এখানে আমাদের ডেটা টাইপ, আমি একটু বলি তোমাদেরকে ডেটা টাইপ আমাদের কোড এডিটরে যদি চাই। এখানে পাইথনের ডেটা টাইপ আছে, প্রথম যে ডেটা টাইপ আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে স্ট্রিং। তো আমি যদি স্ট্রিং লিখি, এখানে স্ট্রিং হচ্ছে একটা টেক্সট। টেক্সট আসলে কি, আমার নাম তোমার নাম, ধরো স্ট্রিং দিলাম আই লাভ বিডি মানে বাংলাদেশ। এখানে দেখো স্ট্রিং টাইপ হচ্ছে কোনো একটা টেক্সট, তাই না, অন্য কোনো কিছু না। স্ট্রিং স্ট্রিং যে ডেটা টাইপ আছে সেই স্ট্রিং বলতে বোঝাচ্ছে একটা টেক্সট। এখানে যদি দেখা যাচ্ছে যে কোনো বাক্য একটা স্ট্রিং হইতে পারে, তোমার দেশের নাম একটা স্ট্রিং হইতে পারে, তোমার পোষা বিড়ালটার নাম একটা স্ট্রিং হইতে পারে, তোমার নাম, তোমার বাপের নাম, তোমার 14 গোষ্ঠীর নাম একটা স্ট্রিং। ঠিক আছে, আর স্ট্রিং ডেটা টাইপের বিশেষত্ব হচ্ছে এটা সবসময় একটা সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে লেখা থাকে। কোটেশন কাকে বলে? কোটেশন এই যে এই চিহ্নটাকে কোটেশন বলে, এই যে এই চিহ্নটাকে কোটেশন বলে। এটা সিঙ্গলও দিতে পারো, ডবলও দিতে পারো, একে বলা হচ্ছে স্ট্রিং। আর দ্বিতীয় যে আমাদের জিনিসটা আছে বা দ্বিতীয় টাইপটা হচ্ছে নাম্বার। নাম্বার টাইপ হচ্ছে তোমার নাম্বার টাইপ যে ডেটা, দ্বিতীয় ডেটা নাম্বার মানে তোমার দ্বিতীয় যে ডেটা টাইপ আছে সেটা হচ্ছে তোমার নাম্বার। নাম্বার হতে পারে তোমার 45 মানে এই ধরনের নাম্বার। এবং নাম্বার টাইপ ভ্যারিয়েবল বা তোমার যে নাম্বার টাইপ ডাটা টাইপটা রয়েছে নাম্বার, সেখানে আমাকে কোটেশন ইউজ করতে হচ্ছে না। এখানে একটা মজার বিষয় তোমাদেরকে দেখাই আমি। ধরো এখানে আমি 45 লিখছি, ঠিক আছে,
এই স্ট্রিং এর মানও আমি 45 করে দিলাম। এবার যদি আমি প্রিন্ট করাই, প্রথমে স্ট্রিংকে আমি প্রিন্ট করাই স্ট্রিং, তাহলে দেখো স্ট্রিং এর মান দেখাচ্ছে 45। আবার আমি নাম্বার লিখলাম, এই নাম্বার এর মানও কিন্তু আমাকে 45 দেখাচ্ছে। তাহলে পরে আমি কোটেশন দিয়ে লিখি আর না লিখি সেটা কি একই কথা? না। এখানে জিনিসটা, একটা জিনিস করলে তোমরা বুঝতে পারবা। এখানে আমি এর সাথে যদি যোগ করি তোমার 4, এর সাথে যদি যোগ করি 4, তাহলে পরেই তুমি কিন্তু খেলটা দেখতে পারবা। খেলটা কি দেখবা, এখানে যে নাম্বার আমরা আউটপুট হিসেবে চেয়েছি, এখানে দেখো এখানে কিন্তু 49 দেখাচ্ছে। কিন্তু আমরা যখন এই স্ট্রিংকে আউটপুট হিসেবে চাবো তখন দেখো খেল কিন্তু বের হয়ে যাবে। স্ট্রিং এখানে দেখো আমাদেরকে কিন্তু 45 যোগ 4 তাই। তার মানে স্ট্রিং এর কাজ হচ্ছে যে আমরা কোটেশনের মধ্যে যা লিখবো তাই দেখাবে। আর নাম্বার হচ্ছে তোমার স্বাভাবিক আমরা নাম্বার যেরকম খাতায় লিখি, ক্যালকুলেটরে লিখি, সেরকম ক্যালকুলেটরে যেরকম আমরা নাম্বার লিখি ঠিক সেরকম ভাবে এটা কাউন্ট হচ্ছে। এই নাম্বার আবার দুই ধরনের হয়ে থাকে। এই যে নাম্বার, এই নাম্বারটার আবার দুই ধরনের, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আইএনটি, অর্থাৎ এই আইএনটি এর ফুল মিনিং হচ্ছে তোমার ইন্টেজার বা পূর্ণ সংখ্যা। এর ফুল মিনিং হচ্ছে তোমার ইন্টেজার, ঠিক আছে? এর মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে আমরা এই যে 45 নিচ্ছি এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আবার যদি আমরা একটা ফ্লোট, এর দ্বিতীয় যে ডেটা মানে নাম্বারের দ্বিতীয় অংশ যেটা রয়েছে, দুই ভাগে বিভক্ত নাম্বার, সেটার দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লোট। এই ফ্লোট বলতে বোঝা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা দশমিক দিয়ে। ধরো আমরা লিখলাম 67.8, এটা হচ্ছে একটা ফ্লোট ডাটা টাইপ। এরপরে আমাদের যে ডেটা টাইপটা আছে সেটার নাম হচ্ছে বোল বা বুলিয়ান, ঠিক আছে? তো আমরা বুলিয়ান লিখে নিই। বুলিয়ান, এই বুলিয়ানের ভ্যালু হয় একটা স্পেশাল, মানে দুইটা ভ্যালু হতে পারে। এর ভ্যালুটা আমরা ইচ্ছা মতো দিতে পারবো না, এর ভ্যালু ফিক্সড। এই ফিক্সড দুইটা ভ্যালুর একটা হচ্ছে ট্রু। এখানে মনে রাখতে হবে ট্রুর কিন্তু এই প্রথম যে টিটা আছে এই টিটা বড় হাতের লিখতে হবে, এবং দ্বিতীয় যে মানটা হয় বুলিয়ানের সেটা হচ্ছে ফলস। এখানেও এফটা বড় হাতের হবে। এবং এটা যে বিশেষ কিওয়ার্ড সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে আমরা যখন ফলস লিখছি তখন কিন্তু দেখছো এটা কিরকম বেগুনি টাইপ কালার হয়ে গেছে। কিন্তু এটা এফটা যদি ছোট হাতের দিতাম কিন্তু তারা কালো হতো। তার মানে এফ যদি ছোট হাতের দিই কিংবা টি যদি ছোট হাতের দিই সেটা ভুল হবে। তো এখন আমরা দেখি বইতে গিয়ে যে বইতে পরবর্তীতে আমাদেরকে কি শেখানো হয়েছে। আমাদের বইতে কিন্তু টাইপ নামের যে স্পেশাল ফাংশন আছে সেই ফাংশন নিয়েও কথা বলা হয়েছে। সো সেটাকে আমি দেখাই দিই তোমাদেরকে। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট, আমি এখানে টাইপ লিখলাম, ঠিক আছে? টাইপ লিখে আবার ব্র্যাকেট নিয়ে এটার মধ্যে যদি আমি বুলিয়ানকে ফেলাই দিই তাহলে পরে দেখো এখানে আসলে এইবার যদি আমি এইভাবে লিখি তাহলে পরে টাইপ ফাংশনের মধ্যে যদি আমি ভ্যারিয়েবলের নাম লিখি তাহলে পরে আমাকে আউটপুট হিসেবে দেখাবে যে এই বুলিয়ান নামের যে ভ্যারিয়েবল আছে এটা আসলে কোন টাইপের ভ্যারিয়েবল বা কোন টাইপের ডেটা। তো আমি দিলাম এখানে দেখো ক্লাস ডট বোল, অর্থাৎ এটা একটা বোল টাইপের ভ্যারিয়েবল বা ডাটা। এবার আমি যদি একটা নাম্বার লিখি, ধরো শুধু এন দিলাম, এন দিয়ে আমি এখানে 9 দিলাম, এবং 9 দিয়ে আমি লিখলাম প্রিন্ট, এর মধ্যে লিখবো টাইপ, এরপরে এইভাবে এনকে এর মধ্যে বসাই দিলাম। তাহলে দেখো এবার কিন্তু এরা আমাকে বলে দেবে এটা কোন ধরনের। এখানে আইএনটি, আইএনটি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার আমি যদি 9 এর মানটা পরিবর্তন করে 0.9 আউটটা বসাই দিই তাহলে পরে দেখো এখানে কিন্তু ফ্লোট দেখাবে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো যে টাইপ আসলে কোনটা, কোন ধরনের ডাটা সেটা আমাদেরকে বলে দেয়। তো এইখানে দেখো একটা ছক দিয়েছে 112 পৃষ্ঠায়, প্রোগ্রাম আর ডাটা টাইপ। এই জিনিসটাকেও আমরা কমপ্লিট করে ফেলি। এখানে এবি নামের একটা ভ্যারিয়েবল আছে যার মান হচ্ছে ট্রু।
এটা হচ্ছে বুলিয়ান বা বোল টাইপ। এরপরে আছে মাই ভ্যালু, এখানে দেখা যাচ্ছে কোটেশনের মধ্যে কিছু লেখা আছে, তার মানে এটা str বা স্ট্রিং। এখানে f সমান সমান 23 দেওয়া আছে, তার মানে এটা একটা নাম্বার টাইপ, কিন্তু এটা নাম্বার টাইপের আবার দুইটা ধরন আছে, সেই দুইটা ধরনের মধ্যে আছে আইএনটি বা ইন্টিজারে। এরপরে দেখো স্ট্যাটাস ইজ এর মান দেওয়া আছে কোটে, এটা যদিও ফলস লিখছে কিন্তু ফলসটা লিখছে কোটেশনের মাধ্যমে, তার মানে এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার নাও, এখানে দেখছো পয়েন্ট ইউজ করা হয়েছে, তার মানে এটা একটা ফ্লোট বা ফ্র্যাকশন যাকে আমরা বলি। এরপর সেকশনের ভিতর কোটেশন বি লিখছে, এর মানে এটা একটা str বা স্ট্রিং। এরপরে ইনপুট নেওয়া শুরু করি। আচ্ছা, ইনপুট নেওয়া শুরু করি, তো আমি ইউজার ইনপুট নিয়ে তোমাদেরকে বুঝাবো যেটা আসলে আমরা কিভাবে নিয়েছি। এই পুরো জিনিসটা আমি তোমাদেরকে এখন পরের অংশে, ভিডিওর পরের অংশে বোঝাচ্ছি। তো চলো আমরা ইউজার ইনপুট বোঝার জন্য আমাদের কোড এডিটরে চলে যাই। এখন আমরা শিখতেছি কিভাবে একটা ইনপুট নিতে হয়। তো আমাদেরকে ইনপুট নিতে হলে পরে একটা বিশেষ কিওয়ার্ড ইউজ করতে হবে, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ইনপুট। তো আমি প্রথমে একটা ইনপুট নেব একটা ভ্যারিয়েবলের মধ্যে। তো ইনপুট নেওয়ার জন্য আমি একটা ভ্যারিয়েবল নিলাম, নেম নামে ক্রিয়েট করলাম এবং তারপর ইকুয়াল সাইন দিয়ে দিলাম। এবার আমি ইনপুট নামের সেই বিশেষ কিওয়ার্ডটা লিখলাম, লেখার পর এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব এবং ক্লোজ করব। ক্লোজ করলে পারে আমাদের কিন্তু ইনপুট নেওয়া হয়ে গেল। এবার যদি আমরা আউটপুট হিসেবে দেখি তাহলে পরে দেখো এখানে কিন্তু এখন যদি আমরা কিবোর্ড টাইপ করতে পারবো, দেখতে পাচ্ছ। এরপর এন্টার দিলে পরে প্রোগ্রাম ফিনিশ হচ্ছে। আবার আমি এখানে নেম দিয়েছিলাম ভ্যারিয়েবলটার, মানে আমি নাম চাচ্ছি। ইউজার ইনপুট আসলে কি সেটাই আসলে তোমাদেরকে আমি বলিনি, মিস হয়ে গেল, একটু আগেই জিনিসটা দেখানো হয়ে গেল। আসলে আমরা যখন ফেসবুকে লগ ইন দিই তখন কি হয়, বা প্রথমবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কি হয়, তখন তারা আমাদের কাছ থেকে ইউজার ইনপুট চায়। আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার নেয়, একটা পাসওয়ার্ড কি দেবো সেটা নেয়। ঠিক এই সমস্ত কাজ, ধর আমরা একটা অ্যাপ বানাবো, অ্যাপ্লিকেশন বানাবো, সেসবের ক্ষেত্রেও আমার করা লাগবে। তখন আমি এই ইনপুটটাকে ইউজ করতে পারি। তো এখানে আমি নেম দিলাম, অর্থাৎ আমি আমার ইউজারের নেম রাখতে চাচ্ছি এই নেম নামের ভ্যারিয়েবলের মধ্যে। এবং ইউজার আমি যদি এরকম ফাঁকা রেখে দিই জায়গাটা, তাহলে কিন্তু আমার ইউজার বুঝতেছে না যে তাকে কি ডাটা দিতে হবে। তো আমি এখানে বলেও দিতে পারি যে কি ধরনের ডাটা দেবে। আমি এইখানে যদি কোটেশন দিয়ে লিখে নিই যে ইনপুট ইয়োর ফুল নেম, ঠিক আছে, এবং এরপরে এইভাবে দিয়ে দিই, তারপরে দেখো জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে এবার। এবং আমি যদি প্রিন্ট অর্থাৎ আউটপুট হিসেবে এই নেম নামের ভ্যারিয়েবলটাকে নিই, তাহলে কিন্তু আমাদের ইউজার যা আউটপুট হিসেবে দেখাবে, মানে যা ইনপুট দেবে তাই আউটপুট হিসেবে দেখাবে। তো আমি এই জিনিসটা করি আবার। তো ইনপুট ফুল নেম, আমার ফুল নেম দিয়ে দিই আমি। ওকে, এবার ইন্টারে এই যে আমাদের আউটপুটও কিন্তু দেখাই দিল। আচ্ছা, এবার আমি যে ইনপুট নিলাম এই ইনপুটটা আসলে আমরা ডেটা টাইপ একটু আগেই শিখছি, এটা আসলে কোন ডেটা টাইপের সেটাও আমরা দেখে নিই। তার জন্য আমরা কি করব, জাস্ট মনে আছে তোমাদের টাইপ অফ ফাংশনের কথা, আমরা এখানে জাস্ট টাইপ অফ লিখব। ও সরি, টাইপ না, শুধু টাইপ লিখব। লিখে এখানে এই যে দিলাম, এই যে এরা কিন্তু বলে দিবে যে আসলে আমি এখানে যদি দিই এস দিই, এই যে str মানে স্ট্রিং দেখাচ্ছে। আচ্ছা, মানে আমরা যদি শুধু এইভাবে ইনপুট নিই তাহলে পরে সেটা স্ট্রিং আকারে ইনপুট যাচ্ছে। এবার যদি আমি তোমাকে কোনো সংখ্যা লিখি, ধরো এরকম সংখ্যা লিখলাম, এটাকেও স্ট্রিং আকারেই দেখাচ্ছে। তারপরে আমরা যদি কোনো সংখ্যাকে ইনপুট নিতে চাই তাহলে পরে কীভাবে ইনপুট নিব, তো এর জন্য আমরা একটা সংখ্যা অর্থাৎ নাম্বারকে ইনপুট নেব। তো আমরা নাম্বার নামের একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পর তখন আমাদেরকে কি করতে হবে, আইএনটি লিখতে হবে, অর্থাৎ ইন্টিজার নাম্বার। আমরা যদি কোনো পূর্ণ সংখ্যাকে ইনপুট হিসেবে নিতে চাই তাহলে পরে আমাদেরকে আইএনটি লিখতে হবে। লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর মাঝে আমি ইনপুট লিখবো, ইনপুট লিখে এবার দিলাম আরও একটা ফার্স্ট ব্র্যাকেট। এবার লিখবো, আমরা কোটেশনের মধ্যে লিখে দিই ইনপুট এ নাম্বার। আচ্ছা,
এবার আমরা প্রিন্ট করি নাম্বার, এবং এই নাম্বার ভ্যারিয়েবলটাতে যে ইনপুট ব্যবহার করছি সেটা সত্যি সত্যি আইএনটি ডাটা নিছে নাকি সেটা চেক করার জন্য আমরা প্রিন্ট টাইপ দিয়ে এবার ভ্যারিয়েবলটার নাম লিখে দিই। এই তো এবার আমরা যদি কোনো সংখ্যা দিই, এই যে সংখ্যাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে, এটা যে আইএনটি টাইপের সেটাও দেখাচ্ছে। এইবার আমরা কিন্তু এর মধ্যে যদি কোনো টেক্সট লেখার চেষ্টা করি, যেমন ধরো আমি কোনো এরকম অক্ষর টক্ষর মানে জাস্ট কোনো কিছু লিখতে থাকি, তখন কিন্তু এরর আসবে, কারণ আমাদের এই ইনপুটটা হচ্ছে শুধুমাত্র নাম্বারকে ইনপুট নিবে। এবার একটা জিনিস দেখবা আবারও এরর আসবে যদি আমরা এখানে ফ্র্যাকশন বা কোনো ফ্লোয়েট ডেটা দিই, যেমন ধরো আমি দিলাম 45.6, এটাও এরর আসবে। এখন এই রকম 45.6 এরকম যে ডাটাগুলো আছে সেগুলো নিতে হলে পরে আমাদেরকে আরেকটা ফাংশন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ফ্লোয়েট। তার জন্য আমাদেরকে কিছুই না, জাস্ট এখানে আইএনটি মুছে দিয়ে আমরা ফ্লোয়েট লিখবো, এই তো এই ফ্লোয়েট কিওয়ার্ডটা লিখে দিলাম। এইবার আমি যদি এবার 45.67 যাই লিখি, সেটা কিন্তু নাম্বার হিসেবে দেখাচ্ছে, আর আমাদের এটা কোন ধরনের ডাটা সেটাও দেখাই দিচ্ছে খুব ইজি ভাবে। তো আমরা জিনিসটা কিন্তু শিখে গেলাম যে আমরা কিভাবে আমাদের ডাটাগুলো রাখতে পারবো, মানে ইনপুট নিতে পারবো। তো এখানে কিন্তু দেখছি আমরা খুব ইজি ভাবে নিয়েছি প্রত্যেকটা কাজ। এখানে এই আইএনটি এবং ফ্লোয়েটের মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যে কোনো প্রজেক্টে ইউজ করবা সবসময় এই ফ্লোয়েট, কারণ ম্যাজিকটা দেখবা কি আমি যদি এই ফ্লোয়েটের মধ্যে সাধারণ 34ও লিখি, এটা কিন্তু কোনো ইরর আসবে না, এটা কিন্তু তার ইউজার ইনপুট নিবে সবসময়। কিন্তু আমি যদি এখানে আইএনটি করে দিয়ে যদি আমি এখানে কোনো ভগ্নাংশ লিখি, তাহলে পরে কিন্তু এটা ইরর আসবে। কিন্তু আমি যদি ফ্লোট করে দিয়ে এটার পূর্ণ সংখ্যা নিই আর ভাঙ্গা সংখ্যা নিই, যে সংখ্যায় নিই দুইটাকেই এর রান করাইতে পারবে। মানে এই যে আমি দেখলাম ফ্লোট দিছি, এবার কিন্তু ইসের মতো 56 লিখছি, একটা পূর্ণ সংখ্যা একটা ইন্টিজার কিংবা একটা আইএনটি সংখ্যা দিছি, তারপরেও ফ্লোট কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারছে। কিন্তু আমাদের আইএনটি কিন্তু ফ্লোট নিয়ে কাজ করতে পারে না। তারপরে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ফ্লোট আইএনটি থেকে বেশি পাওয়ারফুল। আমাদের কিন্তু আরো একটা ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে বোল বা বুলিয়ান। তো সেই ধরনের নিতে গেলে পরে আমরা ধরো নিলাম বি নামে একটা ভ্যারিয়েবল, তার মধ্যে আমাদেরকে লিখতে হবে বোল। বোল লিখে এখানে জাস্ট ইনপুট ট্রু আর ফলস। আচ্ছা, এবার যদি আমরা আউটপুট নিই প্রিন্ট, জাস্ট এখানে বি লিখে দিলাম। এবার আমরা জাস্ট এখানে এর ইনপুট হিসেবে ট্রু অথবা ফলসই দিতে পারবো, অন্য কোনো কিছু দিলে পারে ভুল হবে বা এরর দেখাবে। আচ্ছা, এটাই হচ্ছে আমরা এই যে ট্রু লিখলাম, ট্রু, এটা ট্রু দেখাচ্ছে। আমরা ফলস লিখলে পরে আমাদেরকে ফলস দেখাবে, তাও ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে বুলিয়ান। কিন্তু আমাদের এই যে বুলিয়ান যে ডেটা টাইপ আছে, এটা আসলে ইউজার ইনপুট হিসেবে খুব একটা বেশি নেওয়ার প্রয়োজন পড়ে না, এটা ফালতু এক ধরনের জিনিস। তো যাই হোক, আমরা যাই আরো নিচে যাই, বইতে আমাদের কি বলছে, এখানে বলছে সমস্যা, এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথম একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে। মানে প্রথমে একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে, এরপর আরেকটি ভ্যারিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে, এরপর দুইটি সংখ্যা প্রিন্ট করবে এবং ডাটা টাইপ প্রিন্ট করবে। এখানে হিন্ট দেওয়া আছে ইনপুট, অবশ্যই এটা আমরা করে দেখাই তোমাকে, করে দেখা। তাহলে এবার প্রথম যেটা আছে এই সমস্যার সমাধান করি আমরা। প্রথম যেটা আছে সেটাকে আমাদেরকে বলছে প্রথম, তাহলে পরে ফার্স্ট এটাকে আমরা আইএনটি হিসেবে নিলাম। আইএনটি হিসেবে নিয়ে আমরা এখানে ইনপুট লিখব
ইনপুট অ্যান্ড আইএনটি নাম, মানে সংক্ষেপে লিখে দিলাম আমি নাম্বার। আচ্ছা, এবং দ্বিতীয়তে আমরা ধরো একটা সেকেন্ডে নেব ফ্লোট, এর মধ্যে আমি ইনপুট নিলাম, দুইটা ইনপুট নিতে চাইছে, এখানে আমি দেব ইনপুট এ ফ্লোট নাম্বার। আচ্ছা, এবার আমরা আউট হিসেবে নেব প্রিন্ট। এখানে প্রিন্ট দেখো, আমরা যদি এফ লিখি তাহলে কিন্তু আমরা যে আইএনটি যে ইনপুটটা নিয়েছিলাম সেই ইনপুটটা দেখাবে, কিন্তু আমরা এখানে যে খেলটা দেখাবো সেটা হচ্ছে একটা এক্সট্রিম, এটা আমাদের বইতে নাই, আমি তোমাদেরকে শেখাচ্ছি। প্রথমে আমরা কোটেশন দিব, কোটেশনের মধ্যে লিখব আইএনটি ইজ, এরকম দিলাম, ঠিক আছে। আমরা জানতাম যে এখানে যদি এরকম এটুকু রেখে দিই তাহলে কিন্তু আমাদের আউটপুট দেখাবে শুধুমাত্র ধরো আইএনটি ইজ, ঠিক আছে। এই দেখো আইএনটি ইজি দেখাবে, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি আরেকটু খেল খেলাতে, তার জন্য আমরা এরপরে যে একটা কমা দিব, কমা দিয়ে তারপর লিখব এফ, ঠিক আছে। তাহলে পরে আমরা যখন পরের বার আউটপুট দেখবো তখনই তুমি বুঝবা। তারপর আমি লিখলাম প্রিন্ট হোয়াট ইজ, ও সরি আমরা এখানে কোটেশন ইউজ করি নাই, এখানে আমরা দেব এস, মানে সেকেন্ড যেটা নিছিলাম। এবার ডাটা টাইপগুলো আমরা প্রিন্ট করব। ডাটা টাইপ প্রিন্ট করতে হলে পরে আমাদেরকে টাইপ ফাংশনটা ইউজ করতে হচ্ছে, টাইপ অফ এন এবং প্রিন্ট টাইপ, দ্বিতীয়টা ছিল এস, ব্যাস। তাহলে পরে আমাদেরকে প্রথমে একটা আইএনটি নাম্বার দিতে হবে, আমি দিয়ে দিলাম 6, দ্বিতীয়তে দিতে হবে একটা ফ্লোট, আমি দিলাম 4.6। এখানে দেখো আইএনটি ইজ 6, ফ্লোট ইজ 4.6। তারপর এখানে আমাদের যেটা আছে সবকিছু দেখাইছে, মানে বইতে যা যা বলছিল আমরা সবগুলো রিকোয়ারমেন্ট পূর্ণ করছি। এরপর দেখি বইতে কি আছে। এরপরে হচ্ছে সেশন 5, দুটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি আর মডুলাস। তো এখানে আমরা দেখছি যে বেশ কিছু মডিউল বা অপারেটর বা তোমার যে গণিতে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আর এটাকে বলা হয় রিমাইন্ডার বা মডিউলো, ঠিক আছে। তো আমরা প্রথমে যোগ দেখি। এই যোগের কাজ হচ্ছে আমরা যদি দুইটা সংখ্যাকে আমরা যোগ করতে পারবো, ঠিক আছে, এই অপারেটরটা ইউজ করে। আর বিয়োগের মাধ্যমে আমরা দুইটা সংখ্যাকে আমরা বিয়োগ করতে পারবো, সব জিনিসই তোমাদেরকে দেখাবো। গুণের মাধ্যমে আমরা গুণ করতে পারবো, এটা মূলত স্টার চিহ্ন, আমরা খাতায় যে গুণ লিখি সেটা না। তারপরে আমরা যে স্ল্যাশ, এটাকে প্রোগ্রামিং এর ভাষায় পাইথন প্রোগ্রামিংকে এটা ডিভিশন বা ভাগ বলা হচ্ছে, এখানে আমরা ভাগ করতে পারবো। আর এই যে মডুলাস, এইটার একটা বিশেষ কাজ রয়েছে, এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভ্যারিয়েবলকে ডান পাশে থাকা ভ্যারিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা যাবে, ঠিক আছে। এই প্রথম জিনিসটাকে আমি তোমাদেরকে এই 4টা অপারেটর নিয়ে আগে কথা বলে আসি আমাদের কোড এডিটর থেকে, আগে যা লিখছিলাম মুছে দিলাম। এবার আমাদের যোগের যে বিষয়টা আছে সেই যোগ প্লাস সাইন, এটা নিয়ে কথা বলি। আমি জাস্ট প্রিন্ট লিখে তার মধ্যে যদি আমি শুধু 9 + 5 দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে এখন 14 দেখাবে, দেখছো খুব ইউজ, মানে আমরা দুইটা সংখ্যাকে যোগ করতে পারছি। ঠিক একইভাবে আমি যদি 9 আর 5কে আলাদা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতাম, ধরো আমি এ নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম 9 আর বি নামের ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম আমি ধরো 6, এরপরে আমি প্রিন্ট করলাম এ প্লাস বি, তাহলেও দেখো আমাকে কিন্তু আমার আউটপুট দেখাচ্ছে। আবার আমি চাইলে এই এ প্লাস বি যে কথাটা লিখছি এর মধ্যে এইটুকু অংশকে আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিতে পারতাম। ধরো আমি এখানে রেজাল্ট নামে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে তার মধ্যে লিখলাম আমি এ প্লাস বি, এবং এখানে জাস্ট লিখে দিলাম যে আমাকে দেখাও রেজাল্ট, ব্যাস। এখানে দেখছো 15 দেখাচ্ছে। ঠিক একইভাবে আমরা এই যে চিহ্নগুলো পরিবর্তন করে দিই। এবার যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে কি করব,
বিয়োগ করতে চাইলে জাস্ট এখানে চিহ্ন পরিবর্তন করে বিয়োগ দিয়ে দিলাম। এবার তারপরে এই দেখো 3 হলো, কারণ আমরা 9 থেকে 6 বিয়োগ দিছি। আমরা যদি গুণ করতে চাই তাহলে পরে আমাদেরকে স্টার সাইন ইউজ করতে হবে। আচ্ছা, পেয়ে গেলাম সাইন, স্টার সাইন। এবার দেখো 6 9 54, এই দেখো দেখাচ্ছে। আবার আমরা এটাকে ভাগও করতে পারি। ভাগ করলে পরে যদিও একটা ভগ্নাংশ আসবে, তো ভাগ করার জন্য আমাদেরকে স্লাইস ইউজ করতে হয়। আমরা ভাগ করি, এই যে দেখছো অর্ধেক মানে 1.5 আইছে। এটাকে আমরা 3 করে দিলে পরে খুব ভালো হয়, বুঝতে সুবিধা হবে। এখানে যদি আমরা 3 করে দিই, দেখো আমাদের, আমরা জানি 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়। এই হচ্ছে আমাদের স্বাভাবিক যে ফাংশনগুলো সেগুলো, আর মডুলো সেটা আমি পরে আলোচনা করতেছি। এবার আমরা কিন্তু চাইলে পারি দুইটা টেক্সটকেও যোগ করতে পারি। ধরো আমার যে দুইটা নাম, এই দুইটা নামকেও আমি যোগ করতে পারি। ধরো আমি প্রথমে দিলাম ফার্স্ট নেম, শুধু এফ লিখে রাখলাম, এখন অত সময় নাই, তো আমি এখানে ইনপুট, অত সময় নাই, জাস্ট আমি এখানে এফ লিখে কাজ সারে দিচ্ছি। আমাদের লাস্ট নেম শুধু এল, তো এখানে শুধু এল লিখে কাজ ছেড়ে দিই। এন্ড দেন আমরা কি করব, আমাদের ফুল নেম, আমরা এখানে শুধু ফুল লিখলাম। ফুল লিখে আমাদের কি করতে হবে, এফ যোগ এল, এখানে আমরা প্রিন্ট ফুল। এখানে ধরো আমার এই যে জাকারিয়া হোসেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আমরা এখানে দেখছো এখানে কিন্তু আমার নামের মাঝে একটা স্পেস থাকার কথা, সেই স্পেসটা নাই। এই স্পেসটা আমরা দিতে পারি আরেকটা বিশেষ নিয়ম, এখানে যখন যোগ করব তখন এইখানে দুইটা কোটেশন দিব, তার মাঝখানে একটা স্পেস দিয়ে দেব। স্পেস দেওয়ার পর আমরা এই পাশে আরেকটা প্লাস সাইন যোগ করব। তাহলে পরে দেখো আমার কিন্তু, ধরো আমি যদি এবার লিখি এই যে জাকারিয়া হোসেন, একটা স্পেস চলে আসলো এখানে। মানে আমি জাস্ট তোমাদেরকে দেখালাম, এটা বইতে দেয়া নাই। আমরা চাইলে পারে দুইটা স্ট্রিংকেও যোগ করতে পারি, সেই জিনিসটা তোমাদেরকে দেখালাম। আমি জানি না, আমি এখনো পুরো বইয়ের অধ্যায়টা যাইনি, আমি একটু একটু করে দেখতেছি আর একটু একটু করে শিখাচ্ছি। আমি জানি না এটা বইতে দেয়া আছে কিনা, এটা দিয়ে থাকার কথা না সাধারণ, যেহেতু তোমরা বিগিনার, তাও তোমাদের যাতে শিখে মজা পাও তাই তোমাদেরকে এটা শেখানো। এবার আসা যাক আমাদের মডিউলো বা রিমাইন্ডার দিয়ে। এই মডিউলো বা রিমাইন্ডারের ব্যবহার আমি তোমাদেরকে সংক্ষেপে দেখাই দিই। প্রিন্ট 24 মডিউলে হচ্ছে আমাদের যে আমরা যে পার্সেন্টেজ যে সাইনটা ইউজ করি সেটা, তো আমরা 24 ভাগ কত দেওয়া যায়, 24 ভাগ 5। এবার আমরা দিই, তাহলে পরে দেখা যাচ্ছে 4। এখন যাচ্ছে যে 24কে তো আমরা 5 দিয়ে, আমি তোমাকে আরেকটা দেখাই। প্রিন্ট, এখানে আমরা কি করব, 24 ভাগ করব 5। এইবার আমি দ্বিতীয় আউটপুটে যাই, এখানে কিন্তু একটা ভগ্নাংশ আছে আর এখানে আসতো 4 আসছে। এর কারণ হচ্ছে আমরা জানি যে আমরা যদি এই 24কে এই 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে 4। এই মডিউলো বা রিমাইন্ডারের কাজ হচ্ছে আমাদেরকে ভাগশেষ এনে দেওয়া, অন্য কোনো কিছুকে নয়। ঠিক আছে, ধরো আমার একটা বানর আছে, এই বানরটা আমি, আর আমার সামনে ধরো আমার 5 বন্ধু বসে রয়েছে, আর ওই বানরটা আমি সহ আমার 5 বন্ধু, মানে আমরা 5 জন রয়েছি। আর আমার যে পোষা বানরটা, ওর কাছে আপেল আছে মোট 18টা। ঠিক আছে, আর আমরা ম্যান বা মানুষ আছি ওর সামনে 5 জন। এখন ওকেও ওই আপেল ভাগ করে দিতে হবে আমাদের মধ্যে। এখন তোমার প্রশ্ন হচ্ছে, ওই বানরটা আমাদের মাঝে সমানভাবে সবগুলো আপেল ভাগ করে দেওয়ার পর ওই বানরটার কাছে কতগুলো আপেল অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি মডিউলো বা রিমাইন্ডার ইউজ করব। তখন আমি অবশিষ্ট বা রিমেইন থাকবে আমার কাছে
সেটা হচ্ছে অ্যাপেল মডিউলো বা রিমাইন্ডার যেটাকে আমরা বলি ম্যান। আমরা জানি যে 18কে 5 দিয়ে ভাগ করলে পারে 3টা আপেল অবশিষ্ট থাকবে। দেখি আমাদেরকে পাইথন আমাদের জন্য কাজটা করতে পারে কিনা। তো আমরা এখানে রিমেইন প্রিন্ট করব। ও, এই যে দেখতে পাচ্ছ আমাদেরকে 3 দেখাইছে। আশা করি বুঝতে পারছো পুরো বিষয়টা। তো আমরা যাই বইতে দেখি পরে কি আছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে বইতে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। প্রত্যেকটা আসলে ভিডিও দেখা কিংবা ক্লাসে স্যারের সাথে গেজানোর কোনো প্রয়োজন নাই, বইতে খুব ভালোভাবেই দেখাইছে। এখানে দেখো প্রথম নাম্বার নিছে, ফার্স্ট নাম্বার 1, এখানে প্রথমে একটা ইন্টিজার নিছে এবং দ্বিতীয়তে আরও একটা ইন্টিজার নাম্বার নিছে। তারপর রেজাল্ট নামে যে ভ্যারিয়েবল ছিল তার মধ্যে দুইটাকে যোগ করার পর এখানে লিখছে প্রিন্ট। এই যে জিনিসটা একটু আগে তোমাদেরকে আমি যেটা আগেই দেখাই ফেলছি সেটা বইতে এখানে দেখানো হয়েছে যে এখানে একটা কোটেশন দিয়ে দিছে দ্য সাম অফ, এখানে দেখছো কমা দেওয়ার পর নাম্বার 1 মানে এই নাম্বার 1কে বোঝাইছে যেটা অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড এখানে অ্যান্ডও দিছে কোটেশনের মধ্যে, নাম্বার 2 ইজও দিছে কোটেশনের মধ্যে। এগুলো সবগুলো কিন্তু সেপারেট করা হয়েছে কমা দিয়ে তারপর রেজাল্ট। দেখতেই পাচ্ছ জিনিসটা খুব মজার। এই জিনিসটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো। তো ভিডিওটা এখানেই পজ করে কোড এডিটরে যে জিনিসটাকে একটু প্র্যাকটিস করো। এরপরে লাইনগুলো কি বুঝতে পারছো? দেখছো প্রত্যেকটা লাইন একেবারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই একইভাবে আমরা গুণফল যা তা করতে পারবো। এখানে দেখা যাচ্ছে এবার যাই হোক আমরা যাই এক এক করে। এবার দেখা যাচ্ছে পাইথনের সত্য ব্যবহার। এই সত্য ব্যবহার নিয়ে একটা কথা আছে আমাদের সবার মাঝে, এখানে বেশ কিছু কথা বলা আছে। আচ্ছা, এখানে বইতে যেভাবে বোঝাইছে আমি সেভাবে বোঝাবো না, আমি অন্যভাবে বোঝাবো। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। এটা হচ্ছে ইফ ইলস স্টেটমেন্টের পালা। তো আমরা আমরা স্টেটমেন্টের যে পালাটা আছে সেটুকুই চলে যাই। এখানে বইতে আমি পুরো বইটা আমি এখনো পড়ি নাই, কি লিখছে না লিখছে। আমি জাস্ট দৌড় প্রতিযোগিতার একটা ছবি দেখলাম বইতে। তো ছবিটা দেখে একটা ঘটনার কথা আমার মাথায় আসলো যে ধরো আমি আমার বন্ধুর সাথে গল্প করতেছি, গল্প করে আমি বললাম যে আমি যদি 100 কিলোমিটার দৌড়াতে পারি তাহলে আমি তোকে 10টা চকলেট খাওয়াবো, আর যদি না পারি তাহলে তুই আমাকে 10টা চকলেট খাওয়াবি। মানে বন্ধুরা যেরকম উল্টাপাল্টা বাজি ধরে ওই রকম। তো এখন আমি যদি এই কথাটাকে ইংলিশে লিখি তারপরে আমি লিখবো কি ইফ আই ক্যান রান 100 মিটার, যদি আমি 100 মিটার দৌড়াতে পারি তাহলে ইউ অর্থাৎ বন্ধুকে বলতেছি উইল গিভ মি আমাকে দিবে 10 চকলেট। ঠিক আছে, আমি জানি না চকলেট, আচ্ছা বানান ঠিক জানি না, চকলেট বানান ভুল গেল। আর যদি আমি 100 মিটার দৌড়াতে না পারি তাহলে পরে যদি না, যদির ইংরেজি হচ্ছে ইফ আর যদি নার ইংরেজি হচ্ছে ইলস। আর আমি যদি এটা না করতে পারি তাহলে আই উইল গিভ 10 চকলেট, আমি 10টা চকলেট দেব। মানে এখানে বললাম যে ইফ আই ক্যান রান 100 মিটার, আমি যদি 100 কিলোমিটার দৌড়াতে পারি, ইউ উইল গিভ মি 10 চকলেট, তুমি আমাকে 10টা চকলেট দিবা। মানে আমি বন্ধুকে বলতেছি, ইউটা হচ্ছে আমার বন্ধু। ইলস মানে অন্যথায় আই উইল গিভ 10 চকলেট, আমি আমার বন্ধুকে 10টা চকলেট দিব। এই একেবারে মানে আমি বলতেছি যে পাইথন প্রোগ্রামিং আছে না, এই পাইথন প্রোগ্রামিং সম্পূর্ণ ইংলিশে কথা বলা আর পাইথন প্রোগ্রামিং কোড করা একই জিনিস। তো এখানে আমি জিনিসটাকে ব্যাখ্যা ইংলিশে লিখলাম। এই একই জিনিস আমি তোমাকে
প্রোগ্রামিং এর মাধ্যমে লিখে দেখাবো। তো চলো লিখে দেখানো যাক। তারপরে আমি বললাম ইফ এখানে ধরো আগে কিছু ভ্যারিয়েবল নিয়ে নিই। ঠিক আছে, এখানে আমার টার্গেট হচ্ছে আমার 100 কিলোমিটার। ঠিক আছে, টার্গেট, এই টার্গেট 100 কিলোমিটারকে আমি যদি পূরণ করতে পারি, বা ধরো আমি যতক্ষণ দৌড়াইছি সেটার মিটার হিসাব করে নিই। রান নামে ভ্যারিয়েবলটার নাম দিলাম আমি রান ধরো আমি 100 দৌড়াইতে পারছি। ঠিক আছে, এখানে বললাম যে ইফ রান ইকুয়াল, মানে আমার 100 কিলোমিটার দৌড়াতে হলে পরে সমান হইতে হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে সমান যে কথাটা আছে, এই সমানটা শুধুমাত্র একটা সমান লিখলে পারে ভুল যাবে। এটাকে এক্স্যাক্টলি ইকুয়াল বোঝাতে আমরা দুইটা সমান চিহ্ন ইউজ করব। ঠিক আছে, ইফ রান ইকুয়াল 100, মানে যদি 100 কিলোমিটার বা রান সমান সমান যদি 100 হয়, এখানে আমরা এবার কোলন দেব। তারপরে এই যে ফাঁকাটুক পরে বাজে প্রিন্ট। এবার আমাকে তো বন্ধু 10টা চকলেট দিবে, তারপরে আমি কি লিখবো, আই ওয়ান, মানে আমি জিতলাম বাজিতে, আমি 100 কিলোমিটার দৌড়াই ফেলছি। আর যদি আমি তা না পারি, তাহলে পরে ইলসের ক্ষেত্রে যে এখানে প্রিন্ট হবে আই লস, আমি হেরে গেলাম বন্ধুর সাথে বাজি লেগে। এবার দেখো আই ওয়ান, আবার 100 থেকে কম করে দিলে পরে আই লস, মানে কাজটা হলো শর্ত সাপেক্ষে। এখানে ইফ আই রান ইকুয়াল, এখানে ইকুয়াল একটা ইকুয়াল দিলে পরে আমাদের কোড ভুল যাবে। আমাদেরকে অবশ্যই দুইটা ইকুয়াল দিতে হবে, কারণ যে কোনো প্রোগ্রামিং ভাষায় আমরা যদি একটা ইকুয়াল দিই, আমরা কিন্তু একটা ইকুয়াল ইউজ করি কিসের ক্ষেত্রে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে। আর দুইটা ইকুয়াল মানে আমরা সত্য দিচ্ছি যেটা এক্স্যাক্টলি ইকুয়াল। তো আমরা এখানে ইংলিশে কথা যেরকম বলছিলাম ঠিক সেরকম ভাবে আমাদের কোডটা কিন্তু লিখে ফেলছি। এখানে আমরা বারবার রানের ভ্যালু পরিবর্তন করে দিয়ে দেখতে পারি যে কি আউটপুট আসতেছে। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বোঝানোর প্রয়োজন, ইফ মানে ইফ ইলস মানে সত্যের ব্যবহার হচ্ছে আমাদের মূলত দুইটা, ইফ আর ইলস। এখানে আমরা ইফ লিখব, তারপর এখানে একটা সত্য লিখছি আমরা, এই সত্যটা তোমরা বুঝে যাচ্ছ আশা করতেছি। এবং এরপর দেখো যে আমাদের কোড এডিটর অটোমেটিক এই যে কালো যেটুকু এইটুকু জায়গা আমাদেরকে দিছিল, এই জায়গার পরিমাণটা ঠিক কত আমি বলে দিই, কারণ তোমাদের অনেক কোড এডিটর অটোমেটিক দেবে না। সেটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা স্পেস বোঝায় এটাকে। এইটা কেন দেয়া হয়, এই ফাঁকা জায়গাটুকু দেয়া হয় এটুকু বোঝাতে যে ইফ নামে যে ইফের পরে আমি যে শর্তটা দিছি, এই শর্তটা পাস হলে পরে আই ওয়ান লেখা উঠবে। ঠিক আছে, এই যে আমাদের 1000 এটার থেকে রানের মান, এই রানের মান কিন্তু 100 থেকে বড়, তাই কিন্তু আই ওয়ান লেখা উঠতেছে। ঠিক আছে, আর যদি তোমার এইটা যদি আমি মুছে দিতাম, ঠিক আছে, তারপরে দেখো এইটা সমান সমান যদি আমি জিরো কিছু না দিয়ে জিরো দিয়ে রাখতাম, তাও দেখো সব সময় উঠতো। ঠিক আছে, সবসময় উঠতো ঠিকই, কিন্তু এখানে একটা আমাদেরকে এরর দেখাতো, এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক আফটার ইফ স্টেটমেন্ট ইন লাইন 2, মানে আমাদের 2 নম্বর লাইনে আমি যেহেতু উপরে ইফ স্টেটমেন্ট দিচ্ছি, তাই এখানে একটা আমি ইনডেন্টেড ছাড়া, মানে এইটাকে ইনডেন্ট অর্থাৎ খাজ না কেটে আমি আমার পরের কোডটা লিখতে হবে না। তো আমরা খাজ কাটার জন্য কি করব, জাস্ট 4বার স্পেসে প্রেস করবো, 1 2 3 4। আর যারা আরো সহজে করতে চাও তারা কি করবা, কিবোর্ডে যে ট্যাব আছে এই ট্যাবে একবার প্রেস করবা, ব্যাস এক ক্লিকে কাজ শেষ। আশা করি বুঝতে পারছো। তো আমরা আমাদের বইতে চলে যাই, কারণ বইতে জিনিসটা আরো ভালোভাবে বোঝাবে। আচ্ছা, এখানে বেশ ভালোভাবে বোঝানো হয়েছে। তো আমরা জিনিসটাকে শুরু থেকে ফলো করি, তোমাদেরকে প্রাথমিক ধারণাটুকু দিয়ে আইছি। এবার যদি আমরা শুরু থেকে ফলো করি, এই দৌড়ানো এখানে আমাদেরকে দেখাইছে অনেক সময় বাস্তব জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেখানে ফলাফল কোনো সত্যের উপর নির্ভরশীল।
ধরি আমাদের বিদ্যালয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 100 মিটার দৌড়ে সবার আগে যে আসবে সে প্রথম হবে, এরপরে যে আসবে সে দ্বিতীয় হবে, তারপর আসলে সে তৃতীয় হবে, আর এরপর যারা আসবে তাদের অনুপ্রেরণা দেওয়ার হবে পরের বার আরো ভালো করার জন্য। তাহলে কিন্তু সত্যের উপর উপস্থিতি আছে, সত্য অনুযায়ী সবাই কিন্তু প্রথম হতে পারবে না, সেরা 3-এ আসতে পারবে না। ঠিক আছে, এখানে বিদ্যমান সত্যকে আমরা নিচের মতো করে লেখা যায়। যদি সবার আগে দৌড় শেষ করি তাহলে প্রথম হতে পারবো, যদি সবার পরে দৌড় শেষ করি তাহলে দ্বিতীয় হতে পারবো, মানে যদি এর পরে, আর যদি তার পরে দৌড় শেষ করি তাহলে তৃতীয় হতে পারবো, অন্যথায় পরের বার আরো ভালো করার চেষ্টা করব। তো এখানে দেখি এই যে আমরা লিখলাম, যদি এটাকে প্রোগ্রামিং করার সময় লেখা হয় বা ইংরেজিতে লিখে আমরা এটাকে বলা হচ্ছে ইফ। আমরা প্রোগ্রামে ইফ লিখে কোনো সত্য দিলে প্রোগ্রাম যাচাই করবে সত্য পূরণ হয়েছে কিনা। যদি সত্য পূরণ হয় তাহলে ইফের অধীনে কাজগুলো সম্পূর্ণ করবে। যেমন আমরা যদি এমন একটি প্রোগ্রাম ইফ মাই ভ্যারিয়েবল, মানে আমার একটা ভ্যারিয়েবলের নাম দিছে মাই ভ্যারিয়েবল ইকুয়াল 5 হয়, তাহলে পরে প্রিন্ট 5 ইজ ভ্যালু ইজ 5। এখানে সত্য হলো ইফ দিয়ে আমরা একটি সত্য দিয়েছি যে মাই ভ্যারিয়েবলের মান 5-এর সমান হতে হবে, শুধুমাত্র তাহলেই ইফের সত্য পূরণ হবে। আর যদি এটা পূরণ না হয় তখন প্রিন্ট করে জানিয়ে দেবো ভ্যালুয়েবল ইজ, মানে সত্য যদি পূরণ হয় তাহলে ভ্যালুয়েবল ইজ 5, এটা আমরা জানিয়ে দেবো। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন একটি ভ্যারিয়েবলের মধ্যে কোনো তথ্য জমা রাখতে চাই তখন আমরা লিখি এই যে একটা দিয়ে সমান চিহ্ন দিয়ে। এর কারণ হলো একটি অ্যাসাইনমেন্ট অপারেটর, এর কারণ হলো ইকুয়াল হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে মান অ্যাসাইন করে ভ্যারিয়েবল জমা রাখে। অপরদিকে একটা কন্ডিশনের সত্য পূরণ হচ্ছে কিনা সেটি যাচাই করার সময় আমরা দুইটা ইকুয়াল সাইন ইউজ করব। আচ্ছা করি, মানে এই জিনিসটা আসলে এরকম খুব সহজ। এবার ইফ এর সত্য যদি পূরণ না হয় তখন আরো একটি ভিন্ন সত্য আছে কিনা সেটি খুঁজতে থাকবো। এরকম যদি আমরা লিখতে চাই তাহলে পরে আমরা ইলিফ দেব। তো ইলিফ এই জিনিসটা এমন, আমি আমার সেই বন্ধুর গল্পে ফেরত যাই যে আমি এখানে ইলিফ দিলাম যে আমার বন্ধু আমাকে বলছে যে না, তুই যদি 100 মিটার নাও দৌড়াইতে পারিস, তুই যদি 80 মিটার দৌড়াইতে পারিস তাহলে পরে তোকে আমি 8টা চকলেট দেবো। তাহলে পরে সেটা লিখতে হবে ইলিফ। ইলিফ দিয়ে আমরা লিখবো ইলিফ রান ইকুয়াল টু 80, অর্থাৎ 80 হয়, তাহলে পরে এখানে প্রিন্ট হবে যে ফ্রেন্ড গিভ মি 8, আমাকে 8টা চকলেট দেবে বন্ধু আমাকে। তাহলে এখানে আমরা এটার মান 80 করে দিই, তাহলে কিন্তু দেখবা এই জিনিসটা রান হচ্ছে। এই দেখো ফ্রেন্ড গিভস মি 8, মানে 8টা চকলেট আমাকে দিবে। ঠিক সেরকম ভাবে এখানে যদি দেখো, আমরা যদি এটার মান 100 থাকতো তাহলে কিন্তু 100ই দেখাতো, ঠিক আছে, I won-ই দেখাতো যে আমি জিতে গেছি। কিন্তু যখন আমরা এখানে 100-র মানটা করে দেব 80, তখন এটা দেখাবে। এটা দেখানোর কারণ হচ্ছে যে 100 হলে পরে আমাদেরকে I won দেখাচ্ছে, আর 80 হলে পরে ফ্রেন্ডস গিভস মি 8 এটা দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের সেই ইন্টারপ্রেটারের কথা মনে আছে, শুরুতে কম্পাইলার আর ইন্টারপ্রেটার বলছিলাম। পাইথন কিন্তু ইন্টারপ্রেটের মাধ্যমে তোমার কোড পড়ে বা রিড করে, মানে এক এক লাইন করে পড়ে। তো এক এক লাইন করে পড়ে, যেহেতু প্রথমে আমরা ইফ দিলাম, ঠিক আছে, সে এক এক লাইন করে পড়ে। আমরা যখন 2 নাম্বার লাইনের সত্যটা যেটা দিছি এটা যদি পূরণ হয়ে যায় তাহলে পরে এই ইলিফ, মানে পরের যে শর্ত আছে সেই সত্যটা সে আর পড়ে না, ঠিক আছে। আর এভাবে মানে 1-2 লাইন করে পড়তে পড়তে যাই। যদি আমাদের এই কোনোটাই না হয়, 100 না হয়, 80 না হয়, অন্য কিছু হয়, তাহলে কিন্তু আমাদের ইলস দেখাবে, মানে সে এইগুলো পড়ে মিলাতে মিলাতে গেছে কিন্তু দেখছে মেলে নাই। পরে যে যে শেষে যেটা মিলছে
সেটা সে এই যে আউটপুট হিসেবে দেখায় দিচ্ছে। এই হচ্ছে মূল কারণ। এখানে অনেকে বলতে পারো যে তাহলে পরে তো আমরা এখানে ইলিফ না দিয়ে ইফ দিলেও হতো। ইফ দিলেও হতো, কিন্তু জিনিসটা ঠিক মানানসই হতো না। কারণ একটা ইফ যখন আমরা দিয়ে দেব, তার নিচে আরেকটা ইফ দেয়া এক প্রকার অপরাধ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে এক প্রকার অপরাধ। তুমি সেই অপরাধ করলে অবশ্যই তোমাকে জরিমানা দিতে হবে। আচ্ছা, আমরা আমাদের বইতে ফেরত আসি। আচ্ছা, এই তো আমাদের বইতে যে দৌড়ানোর যে বিষয়টি বলছে, সেই বিষয়টি আমি তোমাদেরকে এখন একটু লিখে দেখাবো। আচ্ছা, সেই বিষয়টি লিখে দেখানোর জন্য আমরা কি করব, আমাদের যে বলছিল যে ফার্স্ট হইলে পরে ফার্স্ট হবে, সেকেন্ড হইলে পরে সেকেন্ড লেখা উঠবে, তাই না? তাহলে পরে সেই বিষয়টা করি। ধরো আমরা একটা আই নিলাম, আয়ের ভ্যালু 1 দিলাম। তারপরে এবার আমরা ইফ নিলাম, ইফ আই এক্স্যাক্টলি ইকুয়াল টু 1, তাহলে পরে আমাদের প্রিন্ট হবে তাহলে পরে আমাদেরকে প্রিন্ট করানো হচ্ছে যে যে ইউ আর দি ফার্স্ট, ইউ আর দি ফার্স্ট। এবং আই যদি সমান সমান, এরপর দিলাম আমরা ইলিফ, যদি এইটা সত্য না হয়, ইফের যে কন্ডিশন এটা সত্য না হলে পরে ইলিফে চলে যাওয়া, যে প্রিন্ট ইফ, তারপরে যদি কি জন্য আই আই ইকুয়াল যদি তোমার 2 হয়, তাহলে পরে লিখবো প্রিন্ট ইউ। তো ইউ আর দি, এখন আমার টাইপিং স্পিড হচ্ছে স্লো, ইউ আর দি থার্ড, আমরা সংক্ষেপে লিখে ফেলি যে তুমি হচ্ছে থার্ড, বলতেছি কেন সেকেন্ড, টু এনডি। এবং এরপরেও যদি না হয়, তাহলে পরে আমরা লিখবো ইলিফ দেওয়ার পর, ওহো বারবার ভুল যাচ্ছে কেন, এইখানে আমরা দিলাম 3, মানে যদি তুমি থার্ড হও তাহলে পরে আমরা লিখবো ইউ থার্ড, তুমি হচ্ছে তৃতীয়। আর সর্বশেষ বলছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটাই না হলে পারে, মানে একবারে ইলসে চলে যাব আমরা। ইলস যদি এই উপরের কোনোটাই না হয়, তাহলে পরে প্রিন্ট ট্রাই টু বি বেটার, মানে পরের বার আরো ভালো করার চেষ্টা করো, এরকম কিছু দিয়ে দিলাম। এখানে দিলাম 1, ওকে। এখানে দিলাম ধরো 5 দিলাম আমরা, তাহলে পরে দেখো এখানে ট্রাই টু বি বেটার। আচ্ছা, এই বিষয়টা আমরা কিন্তু একটা সমান চিহ্ন দিয়ে করে ফেলছি, কিন্তু এরকম আরো নানান ধরনের চিহ্ন আছে। আবার যদি আমরা এখানে 2 দিই, তাহলে পরে 3 দিই, তাহলে পরে দেখো আমাদের কিন্তু ইউর থার্ড লেখা হচ্ছে। মানে বিষয়টা আশা করি বুঝতে পারছো। কিন্তু আমাদের এখানে আমরা একটা মাত্র কন্ডিশন তোমাদেরকে এখনো পর্যন্ত শিখাইলাম এতক্ষণ পরে। এখানে দেখছো একটা মাত্র কন্ডিশন তোমাদেরকে শিখাইছি, যে ডব এক্স্যাক্টলি ইকুয়াল। এরকম অনেকগুলো তোমার রয়েছে, তোমার যে সত্য দিতে পারি আমি অনেকভাবে। তো আমি সেই সত্যগুলো তোমাকে এক এক করে দেখাই। আমি জানি না বইতে কেমন ভাবে দিচ্ছে। জাস্ট ধরো আমি আই ইকুয়াল দিলাম 5, এখানে বললাম যে ইফ আই, এখানে বললাম যে এমন একটা সত্য ধরো দেওয়া যায়, কেমন সত্য, যে 5-এর থেকে বড় হতে পারে লেখা হবে 5-এর থেকে বড়, আর 5-এর থেকে ছোট হতে পারে লেখা হবে 5-এর থেকে ছোট। তো আমি এখানে লিখলাম যে ইফ আই 5-এর থেকে বড় বা 5-এর থেকে সমান, এটা হচ্ছে বড় বা সমান, যে কোনো একটা হলেই হবে। 5-এর থেকে বড় বা সমান যদি হয় আয়ের মান, তাহলে প্রিন্ট 5-এর
থেকে বড়। এখন দেখছো 5-এর থেকে বড় দেখালো, তো আমরা ইলস দিলাম, তাহলে পরে প্রিন্ট 5-এর থেকে ছোট। এই যে 5-এর থেকে ছোট। এবার আমরা মান পরিবর্তন করলাম, 7 দিলাম, 5-এর থেকে বড় আমরা জানি। আবার যদি 2 দিই, এই যে 5-এর থেকে ছোট। এরকম আরো বেশ কিছু আছে। এবার বললাম যে এই যে যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা আমি উল্টাই দেব। এই কাজটা করতে হলে পরে আমাকে এটা হলো গে বড় বা সমান, এবার হবে ছোট বা সমান। তাহলে পরে এই কথাটা উল্টে যাবে, এটা হচ্ছে বড় ছোট, আর এটা হচ্ছে তোমার বড় করে দেব, বড়। এখানে 2 5-এর থেকে ছোট, মানে এটা হচ্ছে ইফ আই শর্ট অর ইকুয়াল, মানে লেস দেন অর ইকুয়াল, এটা ছোট বা সমান হতে হবে। আর আগে যেটা করছিলাম ওটা ছিল বড় বা সমান হতে হবে। এর পরে আরেকটা আছে নট ইকুয়াল। তো নট ইকুয়াল আমরা ধরো আবারও আয় নিলাম একদম এক্স্যাক্টলি, তারপরে আমরা লিখলাম ইফ। নট ইকুয়াল লিখতে হলে পরে আমাদেরকে প্রথমে এই চিহ্নটা লিখতে হবে, এই যে এইটা, এই দুইটা চিহ্ন, এক্সক্লামেটরি যে সেন্টেন্স আছে, সরি এক্সক্লামেটরি যে নোটটা আছে, নোট অফ এক্সক্লামেশন সেটা, এবং ইকুয়াল সাইন। তা আমি দিলাম যে ইফ আই নট ইকুয়াল 5, তাহলে পরে লিখব ইউ আর রং, প্রিন্ট ইউ রং। আর অন্যথায় ইলসে যে প্রিন্ট রাইট। তো রাইট, এই যে রাইট হলো, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু 5 কিংবা অন্য যাই দিই আমি, সেখানে বলবো যে রাইট, ইউ আর রং। মানে 5-এর সমান না হলে পারেই হবে হচ্ছে তোমার সব রং, আর শুধুমাত্র 5 হলে পারে লেখা উঠবে রাইট। তারপরে আমরা কি শিখছি? এক্স্যাক্টলি ইকুয়াল শিখছি, নট ইকুয়াল শিখছি, লেস দেন অর ইকুয়াল শিখছি, ইকুয়াল অর গ্রেটার দেন এটাও শিখছি, ইকুয়াল অর গ্রেটার দেন। মানে আমরা অনেকগুলো শর্ত কিন্তু শিখে ফেলছি। তো এই পর্যন্ত আশা করি তোমাদের ইফিলস দেখি, তাও বইতে দেখি, বইতে আর বেশি কিছু বলছে কিনা। না, বইতেও এই একই সাইনগুলোর ব্যবহারের কথা বলছে। চলো বানাই একটি ক্যালকুলেটর প্রোগ্রাম। তো এখানে ক্যালকুলেটর প্রোগ্রামের কথা বলছে, তো ক্যালকুলেটর প্রোগ্রামটা আমরা বানাচ্ছি এখনই। চলো আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। যে ক্যালকুলেটর প্রোগ্রামের কথা আসলে এরা বলছে, সেই ধরনের ক্যালকুলেটর প্রোগ্রাম ইতিমধ্যেই আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও বানাইছি, যে কিভাবে তোমরা ইজিলি একটা ক্যালকুলেটর প্রোগ্রাম বানাইতে পারো। তো সেই জিনিসটাই আবার রিপিট হচ্ছে, রিপিট হবে সেই জিনিসটাই আবার আমরা করতেছি। তো দেখা যাক ক্যালকুলেটর প্রোগ্রাম বানাইতে হতে পারে, ক্যালকুলেটর কিভাবে কাজ করে সেই বিষয়ে একটু ধারণা নিতে হবে আমাদেরকে। তো আমরা গুগলে চলে যাই যে ক্যালকুলেটর আসলে কিভাবে কাজ করে, কিভাবে একটা ক্যালকুলেটর প্রোগ্রাম কাজ করে সেই জিনিসটা জানার জন্য আমরা চলে আসছি চ্যাট জিপিটির কাছে, যে ক্যালকুলেটর কিভাবে কাজ করে। কারণ আমাদের বইতে বলছে যে একটা ক্যালকুলেটর প্রোগ্রাম বানাইতে হবে, তাহলে প্রায় আমাদেরকে কি করে একটা ক্যালকুলেটর প্রোগ্রাম কাজ করে সেই জিনিসটা আগে বুঝে নিতে হবে। তো আমরা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি হাউ টু ওয়ার্ক এ ক্যালকুলেটর। আচ্ছা, এবার আমরা যদি তার কাছে জিজ্ঞেস করি তাহলে সে আমাদেরকে কিছুই বলবে না, কারণ আমার ডাটা অন নাই। নেভার মাইন্ড।
এখানে ক্যালকুলেটর থেকে 1 করতে বলছে প্রথমে এরা, তারপর বলছে যে এখানে বলছে ইন্টার নাম্বার, প্রথমে ক্যালকুলেটরটাকে 1 করতে হবে, তারপর একটা নাম্বার দিতে হবে, তারপর একটা অপারেটর সাইন করতে হবে, সেটা হতে পারে অ্যাড, সাবস্ক্রিপশন, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তারপর তোমার যে পারফর্ম দ্য ক্যালকুলেশন মানে আমাদের যে প্রোগ্রাম সেটা কাজ করবে, তারপর রেজাল্ট পর্যন্ত আমাদেরকে সমান সমান টিপতে হবে। তো যাই হোক, এখানে আমরা কিন্তু চ্যাট জিপিটির কাছ থেকে তোমার মানে আমার কাছে সময় যেহেতু কম, আমি একটু সময় নেওয়ার জন্য আমরা বললাম যে সরাসরি বললাম যে ক্রিয়েট, সময় কমানোর জন্য ক্রিয়েট এ ক্যালকুলেটর উইথ পাইথন। তাহলে পরে দেখি সে কি বলতেছে। এখানে দেখো এরা কিন্তু খুব সহজেই একটা পাইথন কোড আমাদেরকে গিভ করতেছে, দেখছো? এই যে কোডটা লিখছে এরা, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক একটা কোড। এখন এই কোডটা দেখে যাদের মাথা ঘুরতেছে তাদের মতো বলদ আর নাই কেউ, কারণ এর চ্যাট জিপিটি যেভাবে পাইথনে একটা ক্যালকুলেটর তৈরি করছে, আমরা এর থেকেও সহজভাবে একটা পাইথন তৈরি করবা, দেখবা কিভাবে তৈরি করতে পারি। তো চলো আমরা এর থেকেও সহজভাবে নিজের মতো করে একটা ক্যালকুলেটর তৈরি করি। তো চ্যাট জিপিটি আমাদেরকে বলছিল যে ক্যালকুলেটর কিভাবে কাজ করে, সেই ধাপে বলছিল যে ক্যালকুলেটর প্রথমে একটা ডাটা ইনপুট নেয়। তো আমরা প্রথমে একটা ইনপুট নিব, এখানে আমরা দিলাম ইনপুট 1, বা ধরো নাম্বার 1 দিয়ে দিই, নাম্বার 1 ইকুয়াল, প্রথমে আমরা ধরো এমন একটা ক্যালকুলেটর বানাবো যা আইএনটি সংখ্যা, ফ্লোট সংখ্যা সব কিছুকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। এবং আমরা জানি যে আমাদের যে ফ্লোট রয়েছে সেটা আইএনটি সংখ্যা এবং ফ্লোট সংখ্যা দুইটাকে নিয়েই কাজ করতে পারে। কিন্তু আইএনটি সংখ্যা মানে আইএনটি ভাবে যদি আমরা ইনপুটটা নিই তাহলে কিন্তু আমরা ফ্লোট যোগ বিয়োগ করতে পারবো না। তাই আমরা ফ্লোট নেব, কারণ ফ্লোট বেশি পাওয়ারফুল এবং সে দুইটা নিয়েই কাজ করতে পারে। বারবার একই ভুল, কোটেশন দিতে ভুলে যাই। তা আমি দিলাম ফার্স্ট নাম্বার, এবং তারপর এখানে আমাদের আরেকটা ব্র্যাকেট হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, একটা অপারেটর সিলেক্ট করতে হবে। তারপরে আমরা অপারেটর, তো অপারেটর লিখে ফেললাম। এবার অপারেটর দিলাম ধরো ইনপুট সিলেক্ট, তো আমরা দিলাম সিলেক্ট অ্যান অপারেটর, এখানে অপারেটর দিলাম। এখানে অপারেটরের একটা সাজেশন দিয়ে দিই। তা আমরা যে ক্যালকুলেটরটা করব সেই ক্যালকুলেটর দিয়ে মানুষ যোগ করতে পারবে তোমার, তারপর বিয়োগ করতে পারবে, তারপর তোমার গুণ করতে পারবে, আর করতে পারবে কি, আর একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে তারা খুব সহজেই ভাগ করে ফেলতে পারবে। তো এই 4টা কাজ করতে পারবে আমাদের ক্যালকুলেটরে। তো এই 4টার মধ্যে যে কোনো একটাকে তাদেরকে সিলেক্ট করতে হবে, সেটা তাদেরকে বলে দিলাম। এরপর বললাম নাম্বার 2, নাম্বার, বা শুধু সংক্ষেপে লিখে ফেলি নাম্বার 2। এখানে আমরা সেই এই কোডটাকে নিয়ে আসি কপি করে, ওকে। এখানে জাস্ট ফার্স্ট না দিয়ে এখানে সেকেন্ড লিখবো আমরা, সেকেন্ড সংক্ষেপে লিখে দিই 2ND, আচ্ছা সেকেন্ড নাম্বার। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে ইফ এলস ব্যবহার করছিলাম সেটা নেওয়া, কারণ এখানে দেখো আমরা যে অপারেটরটা ইনপুট নিব, এই অপারেটরটা আসলে কোন ধরনের ডেটা সেটা কিন্তু আমরা জানি না, এখানেই আমরা ধরা খাচ্ছি। তো এই অপারেটরটা আসলে কোন ধরনের ডেটা টাইপের মধ্যে পড়ে সেটা আমরা জানি না, তাই আমরা একটা স্পেশাল কাজ করব। ঠিক আছে, সেই স্পেশাল কাজটা হচ্ছে আমরা ইফ এলসের মাধ্যমে জিনিসটা সমাধান করব, কারণ এখানে আমরা জাস্ট ইনপুট ইউজ করছি। তো
তো আমাদের কাছ থেকে যখন এইটা যাই লিখে আমরা, তখন কিন্তু এটা একটা হিসেবে, তোমার স্ট্রিং হিসেবে আমাদের অপারেটরটা ইনপুট নেবে। তো আমরা জানি যে স্ট্রিংকে দিয়ে আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করতে পারবো না। তার জন্য আমরা একটা যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ইফ এলসের দিকে চলে যাব। তো আমরা এখানে কি করব, এখানে লিখবো যে ইফ অপারেটর ইকুয়াল টু, এখানে স্ট্রিং আকারে নেবে, তো আমরা স্ট্রিং নিয়ে নিই প্লাস, তাহলে পরে আমাদের প্রিন্ট করো নাম্বার 1 প্লাস নাম্বার 2। এরপর ইলিফ, আমরা জানি ইলিফ দিলাম অপারেটর, বারবার অপারেটর। তো এই জিনিসটা আমি একটু স্কিপ করি, নইলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমরা একটু কিছুটা টাইপিং তোমাদের জন্য অফ করে দিয়েছিলাম ভিডিওটা, কারণ অনেক সময় অনেক বড় হয়ে যেত, তো বোরিং হইতে একই কোড প্রায়। এরপরে দিলাম যে ইলিফ অপারেটর ইকুয়াল 0 যদি হয়, তারপরে নাম্বার 1 আর নাম্বার 2 বিয়োগ করো। আবার যদি অপারেটর সমান সমান যদি এই চিহ্নটা হয়, মানে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে পরে এইটাকে মাল্টিপ্লাই করো। এবং যদি তা না হয়, তাহলে পরে আমাদেরকে যদি ভাগ চিহ্ন পাও, তাহলে পরে এই দুইটাকে ভাগ করে ফেলো। আর যদি এর কোনোটাই না হয়, অর্থাৎ ইলস হয়, তাহলে পরে তোমরা কি করবা, তাহলে পরে ইউজারকে বলবা প্রিন্ট something went wrong, something went wrong। আচ্ছা, এইবার আমরা জাস্ট আমাদের ক্যালকুলেটরটা কাজ করছে। ধরো আমরা 4 যোগ করব হচ্ছে তোমার 7, 11। জিনিসটা কিন্তু তোমরা করতে পারছো। আবার আমরা রান করলাম। এবার ধরো আমরা গুণ করব, গুণ করলাম 6, 4 7 24। এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। তাহলে কিন্তু আমরা আমাদের একটা ক্যালকুলেটর প্রোগ্রাম বানানো শিখে গেলাম। দেখি বিয়োগ কাজ করে কিনা। এইখানে একটু ভুল গেছে, আমাদের ভুল যাবে, আমাদের প্রোগ্রামটা ভুল যাবে, কারণ আমরা ওইখানে ইনপুট ভুল দিছি। 4 বিয়োগ 6, এবার কিন্তু মাইনাসের মান আসবে -2। আর ভাগ কাজ করে কিনা এটা চেক করলে পরে আমাদের কাজ শেষ। তো আমরা ধরলাম 5 ভাগ 5 দেব, 1 কাজ করতেছে। তাহলে কিন্তু আমরা আমাদের যে তৈরি করার কথা একটা ক্যালকুলেটর প্রোগ্রাম, তা কিন্তু তৈরি করে ফেলছি। তারপরে এই প্রজেক্টটাও তোমাদেরকে আমি করে দিলাম। তো আবার আমি বইতে যাই, দেখি এরপরে কি কি আছে। চ্যাটজিপিটিতে চলে আসছি। ওকে, বইটা 1 হয় না কেন? এখানে দেখো বইতেও কিন্তু একইভাবে জিনিসটাকে কিন্তু একই সিস্টেমে দেখাইছে। বইতে একটু বিস্তারিত লিখছে এই যা, এবং বইতে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে বইতে হচ্ছে ভাগশেষ কত সেটা, মানে মডিউলও যেটা আছে সেটা দেখানোর সিস্টেমও এরা করে দিচ্ছে। তো আমরাও আমাদের কোডে সেই জিনিসটা করে ফেলি। দূর, বারবার একটা ওপেন করতে যাই আরেকটা ওপেন হয়ে যায়। তো আমরা এখানে ওই জিনিসটা অ্যাড করার জন্য জাস্ট এইখানে আমরা লিখব যে ইলিফ, এটা আমার আগে থেকে ক্লিপবোর্ডে আছে, এটা সমান সমান যদি মডিউলও হয়, তাহলে প্রিন্ট করো নাম্বার 1 মডিউলো নাম্বার 2। এবার কিন্তু আমাদের এটাও কাজ হয়ে গেল। তারপর আমরা এইখানেও অ্যাড করে দিই যে আমরা মডিউলও ব্যবহার করতে পারবো আমাদের ক্যালকুলেটরে। আচ্ছা, এবার ক্যালকুলেটরটা কিন্তু কাজ করবে। তো আমরা আবার আমাদের বইতে ফেরত আসি। এরপরে কি দেখাইছে, এই যে সম্পূর্ণ আমরা যে নিয়মে করছি প্রায় সে একই নিয়মে করছে এরা। এখানে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছে, এরা আরেকটু সহজ করছে। এখানে সর্বশেষে মানে আমরা তো প্রত্যেকবার আউটপুট নিছি,
কিন্তু বইতে কি করবে, শেষে যে জাস্ট এই যে রেজাল্ট নিচ্ছে, আমরা তো প্রত্যেকবারে প্রিন্ট ব্যবহার করছি, ওরা প্রত্যেকবার প্রিন্ট ব্যবহার না করে ওরা প্রত্যেকবার লিখবে রেজাল্ট, প্রিন্ট রেজাল্ট। এখানে দেখো নাম্বার 1 নাম্বার 2 মানে খুব সুন্দরভাবে বইতে করছে। বইতে যেভাবে করছে এটা আরো সহজ ধরতে পারো, আমি আরেকটু বেশি কঠিন করে ফেলছি। তো তোমরা বইয়ের নিয়মটাও আশা করি বুঝতে পারছো। আর বইয়ের নিয়ম না বুঝতে পারলে পরে আমার যে নিয়ম আছে সেই নিয়মে করলেই হচ্ছে। বারবার একই কাজ করতে লুপ ব্যবহার করি। এখানে লুপ জিনিসটা আসলে কি, লুপ হচ্ছে এমন একটা জিনিস, লুপ মানে হচ্ছে বারবার একই কাজ করে। ঠিকই বলছি, এরা মানে বারবার একই কাজ করে। ধরো আমরা এই যে প্রতিদিন সকালে ঘুমাই, ঘুম থেকে উঠে খাই, পড়তে বসি, তারপর ফুটবল খেলি, ব্যায়াম করি, মানে একটা মানে আমাদের দৈনিক রুটিন দেখা যাচ্ছে। আমরা ধরো আমি সকালে উঠি, তারপর আমি প্রাইভেটে যাই, ইংলিশ প্রাইভেট পড়ে আসি, তারপর স্কুলে যাই, স্কুল থেকে ফিরে আসি, আবার আমাদের গণিত মাস্টার চলে আসে পড়াতে, তারপর আবার পড়তে বসি, তারপর একটু ফোন ইউজ করা চলে, এবং তারপর আবার ঘুমাইতে যাই। মানে একই কাজ আমি প্রতিদিন করতেছি, একটা লুপ হচ্ছে আমার জীবনে। সেই জিনিসটাকেই বলতেছে লুপ। এই যে জীবনে বারবার ঘটে এমন কিছু কাজ, যেমন ধরো দাঁত মাজা, ঘুমানো, তারপর তোমার খেলাধুলা, প্রতিদিন স্কুলে যাওয়া, প্রতিদিন টিউটর আসা, হোম টিউটর আসা, এইসব কাজ মানে প্রতিদিনই হয় আমাদের সাথে, এগুলো হচ্ছে লুপ। আবার ধরো এখানে একটা সংখ্যা দিছে, আমাদের যদি একটি প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ পরবার 50 বার করতে হয়, তাহলে 50 বার সেই লাইনটি পরপর কোড লেখার দরকার নেই আমাদের, যদি আমাদের 50 বার একই কাজ করতে হয়। একবার লিখে রাখলে পরে সেই লাইনটি নির্দিষ্ট শর্ত মেনে বারবার রান করা সম্ভব। এই কাজটা করতে আমরা মূলত হোয়াইল লুপ ব্যবহার করি। এখানে ফর লুপ তোমাদের বইতে বলছে যে পরে শিখাবে। এখন আমরা হোয়াইল লুপ সম্পর্কে জেনে নেব। শর্ত বা কন্ডিশন বলছে যদি একটি নির্দিষ্ট শর্ত পূরণ হয় তাহলে পরে লুপের ভিতর প্রবেশ করব, এবং শর্ত পূরণ না হলে পরে লুপকে বাদ দিয়ে প্রোগ্রামের বাকি অংশ চলবে। তো এখানে আমি তোমাদেরকে কোড এডিটরে গেলে পরে বোঝাবো। আমাদেরকে প্রিন্ট করতে বলছে যে ধরো তোমার, যে আমাদেরকে বললো যে 1 থেকে ধরো 50 বার সরি লিখো, এরকম একটা প্রোগ্রাম আমরা লিখবো। তাহলে পরে আমরা কি করব, 50 বার সরি যদি তোমাকে কেউ লিখতে বলে তাহলে পরে সেই কাজটা কিভাবে করব? আমি কি বারবার এরকম প্রিন্ট প্রিন্ট সরি, তারপর আবার লিখব প্রিন্ট সরি, প্রিন্ট সরি, এরকম বারবার কি লেখা সম্ভব? লিখতে লিখতে তো হাত ব্যথা হয়ে যাবে। এই কাজটা আমরা এক গুতোয় করে ফেলতে পারবো। তার জন্য আমরা কি করব, একটা ভ্যারিয়েবল নেব, ভ্যারিয়েবলটার নাম দেব হচ্ছে তোমার আই, এবং আই এর মান দেব হচ্ছে 0। ঠিক আছে, আই এর মান যদি আমি 0 দিই, তারপর আমি লিখলাম একটা শর্ত দেব। আমাদের ইফের কথা মনে আছে, এই হোয়াইল লুপ, এইখানে এখানে আমরা একটা কাজ করতেছিলাম, সেটা হলো হোয়াইল লুপ নিয়ে। এখানে হোয়াইল লুপে আমরা চাচ্ছিলাম যে 50 বার সরি আমরা প্রিন্ট দিয়ে না লিখে একবারে এক গুতোই লিখে ফেলবো। সেটা কিভাবে সম্ভব, চলো সেই কাজটা করে ফেলি। সেটা করার জন্য আমরা জাস্ট কি করব, এখানে প্রিন্ট লিখবো না, আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবল নিয়ে সেটার মান করে দেবো 0, এবং তারপর আমরা হোয়াইল লুপ যদি ব্যবহার করতে চাই তাহলে হোয়াইল মানে যতক্ষণ না আই নট ইকুয়াল, যতক্ষণ না আই এর মান তোমার 50 হবে, আই লিখতে যে 1 লিখে ফেলছে দেখছো, নট ইকুয়াল হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কি করবা, প্রিন্ট করবা সরি। তো আমরা এখানে দেখি, এই দেখো সরি 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 কিন্তু আসতেই চলছে। এভাবে লিখতে গেলে পরে দেখা যাচ্ছে আমাদের 50টার বেশি লিখে ফেলছে। এখন আয়ের মান কিন্তু তোমার 0ই থেকে যাচ্ছে বারবার। এর জন্য আমাদের এই প্রোগ্রামটা কখনোই শেষ হবে না যদি রান করাই। যদি প্রোগ্রামটা শেষ করতে চাই তাহলে কি করতে হবে, দেখো আয়ের মান যতক্ষণ না, আমরা বলছি নট ইকুয়াল টু 50, যতক্ষণ না 50-এর নিচে মান থাকবে, মানে নট ইকুয়াল টু 50 হবে না আয়ের মান, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সরি লেখাই উঠবে। এখন
আয়ের মান কি আমরা এইখানে বারবার এসে আপডেট করে দিয়ে যাব? না, আমরা আয়ের মান আপডেট করতে হবে। আয়ের মান আপডেট করব আমরা কিভাবে দেখো, আমরা এখানে আই লিখব প্লাস সমান সমান দিয়ে আই প্লাস আবার 1 লিখব। তাহলে পরে দেখো আমাদের প্রোগ্রামটা কিন্তু ফিনিশড হয়ে গেল। এই যে 50 বার লিখে প্রোগ্রামটা ফিনিশ হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখানে এই জিনিসটা একটু আয়ের মান আপডেট নিয়ে তোমার সমস্যা হতে পারে, আমি এই জিনিসটা বুঝিয়ে বলি। আয়ের মান 0 প্রথমে ছিল, এখানে আমরা সত্য দিচ্ছি আয়ের মান 50 নয় ততক্ষণ আয়ের মানে যতক্ষণ না আয়ের মান 50 নয় ততক্ষণ সরি লিখবা। এখন আমরা যদি এই আপডেট না করে প্রোগ্রামটি রান করাই তাহলে আজীবন চলতে থাকবে, কারণ আয়ের মান তো আজীবন শূন্যই থাকবে। কিন্তু আমরা যখন এই 4 নাম্বার লাইনে এসে আয়ের মান আপডেট করলাম তখন কিন্তু ঘটনা অন্য হলো। এর মানে হচ্ছে যতক্ষণ না আয়ের মান 50 হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরি লিখবা, এবং প্রত্যেকবার কাজটা করার পর আয়ের সাথে এক যোগ করবা। আয়ের মান আপডেট করবা, তার মানে হচ্ছে আয়ের সাথে এক যোগ করবা। আয়ের সাথে এক যোগ করলে প্রথমবার 1 হলো, তারপরের বার 2 হলো, তারপর 3 হলো, তারপর এক সময় 50-এর সমান হয়ে যাবে। তখন আমাদের লুপটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে মূল কাহিনী। আশা করি হোয়াইল লুপও বুঝতে পারছো। তো আমরা আমাদের বইতে আবার ফেরত যাই। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আর মতো শেখানোর মতো কিছুই নাই, আর বেশ কিছু প্রবলেম তোমাদেরকেই খুঁজে বের করতে হবে, তোমাদেরকেই সমাধান করতে হবে। তো আসলে আমি খুবই ক্লান্ত। একদিনে 3-4 ঘন্টার মধ্যে এরকম 2-3 ঘন্টার রেকর্ডিং আমি এর আগে কোনোদিন করে নেই, আজকেই করতেছি। আশা করি জিনিসটা বুঝতে পারতেছো তোমরা। কাজটা সহজ ছিল না। আমি জীবনে প্রথমবার এরকম এত বড় একটা ভিডিও রেকর্ডিং করলাম, তাও মাত্র একদিনে। অ্যামেজিং। তো তোমাদের বইতে যে যে বিষয়গুলো ছিল সবগুলো বিষয়ে আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো। আজ যারা বুঝতে পারো নাই তাদের আসলে কোনো দোষ নাই, আসলে প্রোগ্রামিং জিনিসটা এতটা সহজ নয়। আর যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য একেবারেই সহজ নয়। তবে তোমাকে যে খুব ভালো হাই লেভেলের ইংরেজি জানতে হবে তা কিন্তু নয়। তুমি জাস্ট তোমার যে টেক্সট বুকটা আছে, ইংলিশ টেক্সট বুক, ওইটা যদি তুমি মিনিং অর্থ সহ যদি পড়তে পারো তাহলে পরে প্রোগ্রামিং তোমার জন্য খুবই সহজ। যেমন ধরো এই যে হোয়াইল, ইফ, এগুলো কিন্তু ইংরেজি শব্দ এবং এগুলোর ব্যবহারও সেই ইংরেজি মানেটা যেরকম আসতেছে ঠিক সেরকম এরকম আমাদের সে। আর তোমরা যারা বোঝো নাই, বলতেছি যারা ইংরেজিতেও ভালো কিন্তু বোঝো নাই ভিডিওটা, তাদের জন্য আমার পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল নামে আমাদের কচু প্রোগ্রামার চ্যানেলে একটা ফুল পাইথন প্রোগ্রামিংয়ের উপর একটা কোর্স আছে, যে কোর্সটাতে প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এমনকি যে ইফ এলস স্টেটমেন্ট, যেটা তোমাদেরকে হয়তো আমি 15 মিনিট সময় নিয়েও বোঝাইনি, ওই ইফ এলস স্টেটমেন্টের জন্যই আমার 33 মিনিটের একটা ভিডিও আছে, 33 না 28 মিনিট যেন। তো তোমরা যারা বিস্তারিত প্রত্যেকটা টপিক নিয়ে বুঝতে চাও তারা আমার পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল যে প্লেলিস্ট আছে আমাদের কচু প্রোগ্রামারের, সেইটা তোমরা সার্চ করে খুঁজে বের করে দেখতে পারো। প্রত্যেকটা টপিক তোমাদের বইতে যেসব টপিকের কথা বলা হয়েছে সেসব বাদেও অন্যান্য যেসব স্পেশাল টপিক আছে সেই সব টপিক নিয়েও আমি কথা বলছি। তো তোমরা যারা পুরোপুরি, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তোমার ডেটা স্ট্রাকচার, এসব নিয়েও কথা বলবো। এবং কিছুদিন পরে আমরা পাই গেমের যে গেম ডেভেলপমেন্ট আছে তার উপরও কিছু ভিডিও দিব। তো যারা নিয়মিত শেখা, এরকম প্রোগ্রামিং শেখা চালিয়ে যেতে চাও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা একাডেমিক প্রয়োজনে আসছো তাদের জন্য আসলে সত্যি শুধুমাত্র এই ভিডিওটি, কারণ আমি প্রোগ্রামিং রিলেটেড ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও দিই না। তো তারা জাস্ট ভিডিওটাকে লাইক করে দিতে পারো আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর কোনো বিষয় বুঝতে না পারলে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যারা পাইথন প্রোগ্রামিং বিস্তারিত শিখতে চাও, কিংবা এই ভিডিওতে যে যে টপিক রয়েছে, তোমাদের বইতে যে যে টপিক রয়েছে সেই সব টপিক তুমি বিস্তারিতভাবে খণ্ড খণ্ড ভিডিওতে দেখতে চাও, তারা আমাদের কচু প্রোগ্রামার যে চ্যানেল আছে সেখানে যাবা, সেখানে যে দেখবে একটা প্লে লিস্ট আছে পাইথন প্রোগ্রামিং
বাংলা টিউটোরিয়াল 2024, ওইটা তুমি ফলো করতে পারো লাইন বাই লাইন। তাহলে পরে তোমার বইতে যেসব কনসেপ্ট আছে সবগুলো সম্পর্কে তোমার একটা ভালো ধারণা চলে আসবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রান ফর টিচ।